ক্ষয়পূরণে কি হয়, ধরো দেহের কোথাও কেটে গেছে, তো কেটে যাওয়া অংশে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওই কোষগুলো বিভাজিত হয়ে ওখানে কি হবে, ক্ষয়পূরণ হয়ে যাবে। দেখবে এখানে দুটো দশা রয়েছে, একটা মাইটোসিসের প্রোফেজ আর একটা হচ্ছে টেলোফেজ। প্রোফেজে কি হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি হয়ে যায়, টেলোফেজে আবার কিন্তু ওর অপোজিট ঘটে, অর্থাৎ নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিরক্ষীয় তল যখনই বলে দেবে তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, কোষ বিভাজনের যে মেটাফেজ দশা, সেই মেটাফেজ দশায় কিন্তু এটা থাকবে। এরপরে ওই টিউমার যদি সৃষ্টি হয়, এটা পরবর্তীকালে যদি ম্যালিগনেন্ট বিনাইন টিউমার হয় তো ঠিক আছে, কোনো আমাদের শরীরের কিন্তু এতটা কোনো ক্ষতি হবে, কিন্তু ও যদি বিনাইন টিউমার হয়ে যায় তাহলে ওই টিউমার থেকে কি হয়ে যাবে, ক্যান্সার সৃষ্টি। এবার বলছে কোনো কারণে যদি কোষচক্র ব্যাহত হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। আগেই কিন্তু লিখেছিলাম, যদি কোষচক্র ব্যাহত হয় তাহলে কি হবে, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হবে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার পরে কি হবে, টিউমার সৃষ্টি হয়ে যাবে, টিউমারটা যদি ম্যালিগনেন্ট হয়ে যায় তাহলে ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু আগে কিন্তু করিয়ে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের সুপ্রিয়া ম্যাম চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ জীবনের প্রবাহমানতা, তারই প্রশ্নবিচিত্র সমাধান নিয়ে আজকের আমাদের ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো তোমাদের ক্লাস 10-এর যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ জীবনের প্রবাহমানতা, তারই কিন্তু আমরা প্রত্যেকটা স্কুল ধরে ধরে কিন্তু আজকে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেব। প্রথম যে স্কুল রয়েছে দেখে নাও, এটা মধ্যশিক্ষা পর্ষদের যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ স্কুলটা রয়েছে। প্রথমে বলেছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে, দেখো এই যে টার্মিনোলজিটা যখন থাকবে, নিরক্ষীয় তল যখনই বলে দেবে তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, কোষ বিভাজনের যে মেটাফেজ দশা, সেই মেটাফেজ দশায় কিন্তু এটা থাকবে। অর্থাৎ নিরক্ষীয় তল বরাবর নিয়ে ক্রোমোজোমগুলো যদি নিরক্ষীয় তল বরাবর সাজানো থাকে, সেটা হয়ে যাবে মেটাফেজ দশা। হয়েছে, প্রথম কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল, এবং খুব সোজা এবং ইম্পর্টেন্ট আমাদের চ্যাপ্টার, এটা আমরা জানি। পরের কোশ্চেন দেখো, কোষের প্রোটিন সংশ্লেষের সাথে যুক্ত কোন অঙ্গাণুটি, এটা তো খুব সোজা, ছোট ক্লাস থেকে আমরা পড়ে এসেছি। রাইবোজোম অঙ্গাণুটি কি করে, কোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। হয়েছে, পরের কোশ্চেনে চলে আসবো। দেখো, কোষ চক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ বা দ্বিতীয়করণ ঘটে, আমরা এটা বলতে পারি। তাহলে G1 G0 G2, এখানে দেখো এটা হয়ে যাচ্ছে এস হয়ে যাবে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে এস দশা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডিএনএ সংশ্লেষ ঘটে এস দশা, বা ডিএনএ দ্বিতীয়করণ ঘটে বা সংশ্লেষ, এটাকে আমরা বলতে পারি রেপ্লিকেশন, এটা হয়ে যাবে এস দশা। পরের কোশ্চেন দেখো, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। দেখবে এখানে দুটো দশা রয়েছে, একটা মাইটোসিসের প্রোফেজ আর একটা হচ্ছে টেলোফেজ। প্রোফেজে কি হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি হয়ে যায়, টেলোফেজে আবার কিন্তু ওর অপোজিট ঘটে, অর্থাৎ নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে, পুনরাবির্ভাব ঘটে যখন বলেছে, এটার অ্যান্সার হয়ে যাবে টেলোফেজ। ক্লিয়ার? তাহলে টেলোফেজ দশায় নিউক্লিওলাসের কিন্তু পুনরাবির্ভাব ঘটে। পরের কোশ্চেনে দেখো, নিউক্লিওটাইডে, এখানে টাইড বলেছে কিন্তু, নিউক্লিওটাইডে ডিঅক্সি রাইবোজ শর্করা নাইট্রোজেন বেস থাকে। দেখো আমরা দুটো টার্মিনোলজি এখানে জানি, একটা নিউক্লিওসাইড আর একটা নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডে কি থাকে, নাইট্রোজেন বেস এবং রাইবোজ শর্করা থাকে, আর টাইডে কি থাকবে, নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা এবং তার সাথে আরেকটা জিনিস যুক্ত থাকবে, সেটা হয়ে যাচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে দেখো এটা টাইড বলেছে, তার মানে এখানে দুটো হবে না, এখানে তিনটে হবে, তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর সাথে কি অ্যাড হতে হবে, নিউক্লিওসাইডে টাইডে বলা মানে সেখানে হচ্ছে শর্করা হয়ে যাবে, নাইট্রোজেন ঘটিত বেশ হয়ে যাবে এবং ফসফরিক অ্যাসিড হয়ে যাবে, ফসফরিক অ্যাসিড যুক্ত হতে হবে। ক্লিয়ার? পরের দেখো, আমাদের এখানে একটা স্তম্ভ মেলানো বলেছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা আগের চ্যাপ্টারের কোশ্চেন আমরা জানি। ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয়ে যাবে অক্সিন হরমোন। আচ্ছা, কালারটা একটু অন্য নিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। র্যানভিয়ারের পর্ব গঠন করে অ্যাকশন, আর ক্রোমোজোমীয় চলন দেখা যায়, এটা হয়ে যাবে অ্যানাফেজ। তাহলে এই স্তম্ভ মেলানোটা কিন্তু একবার দেখে নেব, আমরা আগের চ্যাপ্টারেও কিন্তু তোমরা দেখবে এটা করে নিয়েছো হয়তো। পরের কোশ্চেনে দেখো বলেছে, বিসদৃশ্যটি বেছে লেখো। বিসদৃশ্য অর্থাৎ এখানে কোনটা অমিল, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। বলেছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। কোশ্চেনটা মনে হয় একটু ভুল দেওয়া রয়েছে, হয়তো বলেছে যে ডিএনএতে বিসদৃশ্যটা বেছে লেখো, এরকম হয়তো কোনো কিছু থাকবে। কারণ দেখো ডিএনএতে ইউরাসিল থাকে না, আমার মনে হচ্ছে এটা কোশ্চেনটা হয়তো ওটাই দেওয়া থাকবে, আমার কাছে এই মুহূর্তে বই নেই, তোমরা একটু চেক করে নেবে যে বিসদৃশ্য যদি থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, কিন্তু এখানে তোমার বলেছে ইউরাসিল থাকা মানে এটা কিন্তু ডিএনএর ক্ষেত্রে বলে দেওয়া থাকবে, তোমরা একটু চেক করে নেবে। তো এটা আশা করছি এটা ডিএনএ, তো আমার কাছে এই মুহূর্তে বই নেই, তোমরা একটু দেখে নেবে এটা।
পরের কোশ্চেন বলেছে ডিএনএ প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করো। প্রথম বলেছে সম্পাদনের স্থান। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। প্রথমে দেখো আমরা জানি সম্পাদনের স্থান কোথায় হয়, মিওসিস যেটা প্রথমে বলেছে মাইটোসিস এবং তারপরে বলেছে মিওসিস। তাহলে মাইটোসিস কোথায় ঘটে এবং মিওসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে দেহকোষের মধ্যে, মাইটোসিস ঘটে, আর মিওসিস যেটা সেটা হয়ে যাবে, এটা হয়ে যায় জনন কোষে। ঠিক আছে, জনন কোষের মধ্যে মিওসিস কিন্তু সম্পন্ন হয়। এরপরে ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি। ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি এখানে কীরকম হবে? মাইটোসিসের ক্ষেত্রে এটা সমবিভাজন ঘটে, মিওসিসের ক্ষেত্রে হ্রাস বিভাজন ক্রোমোজোমের ঘটে। তাহলে দেখো এখানে আবার লিখে দিচ্ছি, মাইটোসিসের ক্ষেত্রে হয়ে যাবে সমবিভাজন, আর মিওসিসের ক্ষেত্রে এটা হয়ে যাবে হ্রাস বিভাজন। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু প্রথম স্লাইড। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমরা দেখে নিলাম। চলো পরের স্লাইডে দেখা যাক। এখানে বলেছে প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার। এখানে কি চেয়েছে, প্রাণীকোষ বলেছে না উদ্ভিদ কোষ, সেটা কিন্তু ভালো করে দেখবে। দিয়ে বলেছে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত দেখো। তাহলে দেখো প্রাণীকোষ বলা মানে এরকম একটা গোল করে কোষ হবে, এটাই তো প্রাণীকোষ। তাহলে প্রাণীকোষে এখানে কি হয়ে যাবে, এখানে তোমার একটা সেন্ট্রিওল, যেটা আমরা জানি, এখানে সেন্ট্রিওল এঁকে দিলাম। অ্যাস্ট্রাল রশ্মি এখানে তৈরি হয়ে যাবে, এখান থেকে তোমার বেমতন্তু গঠিত হবে, বেমতন্তু গঠিত হয়ে গেল। এরপরে এখানে ক্রোমোজোমগুলো এখানে কিন্তু যুক্ত থাকবে, তাই না? তাহলে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে ক্রোমাটিডগুলো এরকমভাবে যুক্ত থাকবে এবং পরবর্তীকালেও কিন্তু মানে একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম রূপেই এটা আচরণ করবে। ক্রোমাটিডগুলো এরকমভাবে যুক্ত হয়ে গেল, এখানেও সেম ক্রোমাটিডগুলো আমরা এরকমভাবে যুক্ত করে দেব, ক্রোমাটিডগুলো যুক্ত করে দিয়েছি। এরপরে দেখো এখানে কিন্তু আবার কিছু এরকমভাবে কিন্তু ডট ডট করে রশ্মি কিছু কিন্তু থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু একবার দেখে নেবে, ছবিটা ভালো করে কিন্তু একটু দেখবে, এরকমভাবে কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি কিন্তু থাকে। তাহলে এখানে বলেছে ক্রোমাটিড, তাহলে এইটা আমাদের হয়ে যাবে ক্রোমাটিড। আমি এদিকে পয়েন্টিং করলাম, এটা হয়ে যাচ্ছে ক্রোমাটিড। হয়ে গেল। ক্রোমাটিডের পরে বলেছে সেন্ট্রোমিয়ার, তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে সেন্ট্রোমিয়ার। ছবিতে দেখো পয়েন্টিংটা, তীর চিহ্নটা কিন্তু ভেতরে দিকে দেবে, কারণ আমাদের যেটা ডিনোট করতে বলেছে, অর্থাৎ যেটা আমাদের দেখতে বলেছে সেই দিকে কিন্তু আমরা তীর চিহ্নটা দেবো। দেখো এদিকে দিয়েছি। এরপরে হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, আর একটা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এই যেগুলো রশ্মির মধ্যে যেটা ভেদ করে গেছে সেটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু, আর এইটাকে বলা হবে ক্রোমোজোমাল তন্তু। অবশ্যই এখানে চিত্র বলে পয়েন্ট করতে হবে, দিয়ে লিখে দিতে হবে এটা কিসের চিত্র, প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশা, তাই তো? অ্যানাফেজ দশা, এটা হয়ে গেল। এরপরে দেখো এটা একটা ছবিটা সহজ ছোট করে রয়েছে বলে করে দিতে পারছি। ধরো বড় ছবি অনেক কিছু করতে বলতেও তখন কিন্তু আমরা একসাথে তো করতে পারতাম না, কারণ আমরা আজকে পুরোটা করব, তাই না? তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। ভালো করে ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এই যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে এখানে, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই দুটো ছবি খুব ভালো করে করবে, হয় মেটাফেজ পড়বে নাহলে কিন্তু অ্যানাফেজ পড়ে। কোষ বিভাজনের দুটো তাৎপর্য লেখো। আমরা জানি কোষ বিভাজনের কি তাৎপর্য। প্রথম হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, এগুলো হেডিং। দেখবে কোনো একটা কোষের বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করছে, ফলে কি হচ্ছে, একটা দেহের ওভারঅল বৃদ্ধিতে কিন্তু সাহায্য করছে। দ্বিতীয় নম্বর আমরা জানি, আরেকটা পয়েন্ট আমরা করে দিই, বৃদ্ধি এবং তারপরে হচ্ছে ক্ষয়পূরণ, তাই তো? আমরা পড়েছি প্রত্যেকে ক্ষয়পূরণ। তাহলে ক্ষয়পূরণে কি হয়, ধরো দেহের কোথাও কেটে গেছে, তো কেটে যাওয়া অংশে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওই কোষগুলো বিভাজিত হয়ে ওখানে কি হবে, ক্ষয়পূরণ হয়ে যাবে। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আমাদের কোষ বিভাজনের দুটি তাৎপর্য, দুটো হয়ে গেল। এরপরে বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে।
এটা একটা স্লাইড নিয়ে করে এখানে দেখাচ্ছি অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা সব থেকে নিম্ন শ্রেণীর যে জীব তাদের দেহে যে কোষ বিভাজন পদ্ধতি সেটা হয়ে যাচ্ছে অ্যামাইটোসিস। তাহলে দেখো আমরা একটা নিউক্লিয়াস ধরে নিলাম, এই যে একটা কোষ, এর ভেতরে একটা নিউক্লিয়াস হয়েছে। এরপরে নিউক্লিয়াস সহ প্রথমে কি হবে, কোষের ভেতরে এরকম নিউক্লিয়াসটা কি হবে, এরকম নিউক্লিয়াসটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম ডাম্বেল আকার ধারণ করবে। পরবর্তীকালে পুরো কোষের সাইটোপ্লাজম সহ এরকমভাবে কিন্তু ডাম্বেল আকার ধারণ করবে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয়ই কিন্তু ডাম্বেল আকার ধারণ করছে। দিয়ে এই যে ক্লিভেজ হচ্ছে, যে দেখো এখানে একটা ক্লিভেজ, দেখো অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এই দিকটা একটু সংকুচিত হয়ে ক্লিভেজ তৈরি হচ্ছে, এটা সংকুচিত হয়ে ক্লিভেজ তৈরি করছে। পরবর্তীকালে এইরকমভাবে দুটো সম আকৃতি বিশিষ্ট দুটো কোষ তৈরি করে নিল। এটা হয়ে যাচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। দেখবে পুরো ছবিটা আঁকতে হবে এবং তার সাথে কিন্তু এই যে ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে যে অ্যামাইটোসিস পদ্ধতি কিভাবে ঘটছে, এটা দেবে, ছবি দেবে এবং কোথায় ঘটে, অবশ্যই না চাইলেও কিন্তু এটা কিন্তু দিতে হবে। ক্লিয়ার? এটা আমাদের হয়ে গেল। এরপর বলেছে মাইটোসিসের প্রোফেজ দশা 3টি বৈশিষ্ট্য লেখো। প্রোফেজের বলেছে, তাহলে প্রোফেজ হচ্ছে আমাদের কিন্তু যে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে প্রথম এবং সব থেকে দীর্ঘস্থায়ী কিন্তু দশা। এটা প্রথম এবং সব থেকে দীর্ঘস্থায়ী দশা। ক্লিয়ার? এরপরে যে ক্রোমোজোমাল, যে আমরা জানি ক্রোমোজোম নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় তন্তুগুলো থাকে, ওই নিউক্লিয় তন্তু কি করে, জলের বিজারণের মাধ্যমে মানে জলকে বাইরে বের করে দেবে, দিয়ে সেই নিউক্লিয় তন্তু থেকে ধীরে ধীরে কিন্তু ক্রোমোজোমের আকার ধারণ করবে। হয়েছে? তাহলে এখানে কিন্তু ক্রোমোজোমের আকার ধারণ করবে, ক্রোমোজোমের আকার ধারণ করবে। ক্লিয়ার? আর কি আমরা জানি, এখানে নিউক্লিয়াস ছোট হয়ে যায়, নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে। আর হচ্ছে 4 নম্বর বলতে পারি নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। ক্লিয়ার? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এরপরে দেখো বলেছে পরের কোশ্চেন, কোষচক্রের নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? যদি কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? অনিয়মিত কোষ বিভাজন হবে। অনিয়মিত কোষ বিভাজনের জন্য কি হবে? সেখানে একটা টিউমার সৃষ্টি হয়ে যাবে। এরপরে ওই টিউমার যদি সৃষ্টি হয়, এটা পরবর্তীকালে যদি ম্যালিগনেন্ট বিনাইন টিউমার হয় তো ঠিক আছে, কোনো আমাদের শরীরের কিন্তু এতটা কোনো ক্ষতি হবে না। কিন্তু ও যদি বিনাইন টিউমার হয়ে যায় তাহলে ওই টিউমার থেকে কি হয়ে যাবে? ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে। তাহলে কি বললাম এখানে বলো তো? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। এরপরে সেখান থেকে কি তৈরি হবে? টিউমার সৃষ্টি হবে। এই টিউমার যদি ম্যালিগনেন্ট হয়ে যায়, ম্যালিগনেন্ট যদি হয়ে যায় তাহলে কি তৈরি হবে? তাহলে দেহে কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়। তাহলে দেখো ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ কিন্তু এখানে কিন্তু এই অনিয়ন্ত্রিত, যদি আমাদের মানে কোষচক্র যদি নষ্ট হয়ে যায়, কোষচক্র নষ্ট হয়ে গেলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে টিউমার সৃষ্টি হবে। টিউমারটা যদি ম্যালিগনেন্ট হয়ে যায় তখনই কিন্তু আমাদের দেহে কিন্তু কী হয়? ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দেখো আগের কোশ্চেনে চলে আসি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের হয়ে গেল, কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হয়। বোঝা গেছে? পরের চলে আসি, পরের স্কুল দেখো এখানে রয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন যেটা রয়েছে। প্রথমে বলেছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। মিওসিস বলেছে কিন্তু, তা নির্বাচন করো। দেহের সার্বিক বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়, এটা তো হবে না, এটা মাইটোসিসের। জীবের জননাঙ্গের এবং ভ্রূণের বৃদ্ধি ঘটায়, এটাও হবে না। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে, এইটা দেখো অ্যান্সার, এইটা হয়ে যাচ্ছে মিওসিসের। এখানে তোমাকে চেয়েছে মিওসিসের তাৎপর্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করা। আমরা জানি মিওসিস পথকোষ বিভাজনের মাধ্যমে জীব দিয়ে কিন্তু গ্যামেটের সৃষ্টি হয় এবং যে গ্যামেটটা সৃষ্টি হয় সেটা কিন্তু হ্যাপ্লয়েড জাতীয়। ক্লিয়ার? এরপরে দেখো বলেছে কোনো কোনো প্রাণীর অঙ্গহানি ঘটলে সেটা পুনরুৎপাদন, এটাও হবে না, এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে কিন্তু ঘটে থাকে। হয়েছে? এরপরে চলে আসবো ক্রোমোজোমে উপস্থিত অধিক ঘনত্বযুক্ত যে পুঁতির মতো দানা অংশগুলোকে দেখা যায়, এখানে ক্রোমোনিমা, সেন্ট্রোমিয়ার। আচ্ছা দেখো এখানে অপশনটাই দেওয়া নেই, অপশনটা হয়ে যাবে ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের উপস্থিত, দেখবে এই যে এরকমভাবে ছিল,
খুঁটির মতো দানার মতো অংশগুলো যেগুলো ছিল এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার, তাই তো? দেখবে আমরা যখন ক্রোমোজোমের যে স্ট্রাকচার রয়েছে বইয়ে, সেই ক্রোমোজোমে যে খুঁটির মতো দানার মতো যে অংশগুলো তাকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্লিয়ার? এটা হলো। এরপর বলেছে নাইট্রোজেন যুক্ত কোন ক্ষারটি আরএনএতে অনুপস্থিত। আরএনএতে অনুপস্থিত মানে এখানে দেখো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং ইউরাসিল। আমরা জানি আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? থাইমিন। থাইমিন কিন্তু আরএনএতে থাকে না। থাইমিন কোথায় থাকে? ডিএনএতে। আরএনএতে থাকে কি? থাইমিনের পরিবর্তে ইউরাসিল। ক্লিয়ার? এটা কিন্তু খুব সোজা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখবে কিন্তু এটা। পরে চলে আসবো, দেখো ক্রোমাটিন তত্ত্বর জিনগতভাবে বেশি সক্রিয়। আচ্ছা, এই কোশ্চেনটা একটু হয়তো ভুল আছে। ক্রোমোজোমের আমরা জানি যে দেখবি দুই ধরনের অংশ দেখা যায়, একটা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। এর মধ্যে কোনটা সব থেকে বেশি সক্রিয় অংশ এইটা জানতে চেয়েছে, সেটা হয়ে যাবে ইউক্রোমাটিন। ক্রোমোজোমের ইউক্রোমাটিন হয়ে গেল সব থেকে বেশি সক্রিয় অংশ। ক্লিয়ার? এটা হলো। এরপর জোড়বদ্ধ সমসংস্থ ক্রোমোজোমকে ডায়াড বলা হয়, বা এটাকে আমরা বলি কি বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। সমসংস্থ ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট বলা হতে পারে, বাইভ্যালেন্ট। ঠিক আছে? আর এই পদ্ধতিটাকে কি বলবো? আমরা পড়েছি সাইন্যাপসিস, এটাকে পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইন্যাপস। এবারে দেখো মিওসিস কোষ বিভাজনে একটা স্তম্ভ মেলানো রয়েছে। মিওসিস কোষ বিভাজন বলা মানে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকবে। মিওসিস কোষ বিভাজন বলা মানে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এবার চলে আসবে ইন্টারফেজ। ইন্টারফেজ হয়ে যাবে কোষচক্রের দীর্ঘস্থায়ী দশা, এটা হয়ে গেল। দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনেপস। আর এখানে আমরা পড়েছিলাম জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে পদ্ধতিটাকে বলা হয় সাইনেপসিস, আর দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনেপস। এই জায়গা দুটো কিন্তু মনে রাখবে, গুলাবে না কিন্তু। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? দেখো এটা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। একটা আমাদের ডিপ্লয়েড কোষ রয়েছে, এটা হয়ে যাচ্ছে 2N কোষ, এটা একটা ডিপ্লয়েড কোষ রয়েছে, জনন কোষ আমরা বলতে পারি। এই ডিপ্লয়েড কোষ কি হচ্ছে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ কিন্তু তৈরি করবে। এটা এন, এটা এন। এটা কোন? মিওসিস 1-এ কিন্তু। দেখো মিওসিসের দুটো ভাগ, একটা মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1-এ কি হয়? অর্থাৎ জনন কোষে যে ক্রোমোজোম থাকে তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করে, এই কারণে মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। এরপরে দেখো মিওসিস 2 যেটা দেখা যায়, মিওসিস 2-তে কি হয়? সম আকৃতি সমগুণ বিশিষ্ট দুটো কিন্তু একই রকম কিন্তু ক্রোমোজোম বিশিষ্ট দুটো কিন্তু করে কোষ তৈরি হয়। তাহলে দেখো এখানে কিন্তু কোষ তৈরি হয়। এটা একটু হয়ে গেছে, দেখো এটা কিন্তু একই রকম হবে, চারটে কিন্তু একই রকম দেখতে হবে। এখানে জায়গা নেই বলে কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, মুছে দিচ্ছি। এখানে এঁকে দিই, তাই তো? আর এখানে এঁকে দিলাম, এই তো। এটা এন হয়ে গেল, এটা এন হয়ে গেল, এটা এন হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে মিওসিস 2। তাহলে দেখো এই যে মিওসিস 1-এ কি হচ্ছে, যে মাতৃকোষে যে ক্রোমোজোম ছিল তার অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করছে, এই কারণে মিওসিসকে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। দেখো কোশ্চেন কি ছিল? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? কারণ মাতৃকোষে ক্রোমোজোমের থেকে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করে, তাই মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। ক্লিয়ার? এবার বলছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থান চিত্র অঙ্কন করবে। একটা ক্রোমোজোমের বইয়ের থেকে দেখে কিন্তু এটা প্র্যাকটিস করবে। ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলো এখানে চিহ্নিত করতে বলেছে। এই ছবিটা কিন্তু একটু করে নেবে, আমি আর আঁকলাম না এটা। দেখো পরের ইয়েতে চলে আসি। এখানে চিত্র সহ মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য করতে বলেছে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস। আচ্ছা, তাহলে দেখো এখানে ছবিটা যদি আমরা একটু আঁকি, আমরা একটা কোষ আঁকলাম, প্রাণী কোষ। আমরা জানি মেটাফেজ প্লেটে কি হবে, দেখবে এইরকম ভাবে দেখেছিলাম আমরা ছবিতে। ক্রোমোজোমগুলো কিন্তু বেমের বিষুব অঞ্চল বরাবর কিন্তু সজ্জিত ছিল, তাই তো? ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চল বরাবর কিন্তু সজ্জিত ছিল। এরপরে এটা তোমার হচ্ছে সেন্ট্রিওল, এটা সেন্ট্রিওল। এরপরে হচ্ছে এরকমভাবে বেমতন্তু কিন্তু যুক্ত থাকবে। তাহলে মেটাফেজ দশায় 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। প্রথম হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের 2য় নম্বর দশা। প্রথম। দ্বিতীয়ত করে নেব কি, এটা খুব ইম্পর্টেন্ট, ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চল বরাবর কিন্তু সজ্জিত থাকে। এই যে নিরক্ষীয় তল বরাবর কিন্তু সজ্জিত থাকে, এই যে দেখো এই তল বরাবর কিন্তু সজ্জিত থাকে। এই দশায় ক্রোমোজোমগুলোকে কিন্তু খুব সুস্পষ্টভাবে কিন্তু দেখা যায়। এই 3টে বৈশিষ্ট্য ভালো করে কিন্তু এটা লিখবে।
এরপরে বলেছে বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লেখো। দেখো এটা কিন্তু আমরা একটু আগেই করেছি এই কোশ্চেনটা, যে মাইটোসিস এবং মিওসিস কোথায় ঘটে, একটা হচ্ছে দেহকোষ একটা জননকোষ, আর বিভাজনের ভিত্তিতে অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে এটাকে সমবিভাজন বলা হয়, মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলা হয়। এই পার্থক্যটা হয়ে গেল। এরপরে বলেছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সারণের মাধ্যমে লেখো। তাহলে এটা দেখো এরকমভাবে ছকের মাধ্যমে কিন্তু করতে বলেছে। ক্রোমোজোমে দুটো উপাদান থাকে প্রধানত, দুটো নয় প্রধানত আমরা তিনটে উপাদান বলতে পারি, ঠিক আছে। তাহলে একটা হয়ে যাবে আয়ন, আচ্ছা এখানটা লিখে দিই প্রোটিন, একটা হয়ে যাচ্ছে প্রোটিন উপাদান, তাই তো। আর একটা হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড, আর একটা হয়ে যাবে আয়ন। ক্লিয়ার? তাহলে এখানে কি কি থাকে আয়ন রূপে, এই যে দেখো এটা আয়ন, এটা নিউক্লিক অ্যাসিড, আর এটা হয়ে যাচ্ছে প্রোটিন, হয়েছে। এরপরে এখানে দেখো আয়ন রূপে কি কি থাকবে, বোঝা যাচ্ছে না এটা আয়ন রূপে কি কি থাকবে, দেখো এটা প্রোটিন বলেছে, তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো আয়ন রূপে কি কি থাকবে, Mg2+ থাকবে, Fe3+ থাকবে, হলো এটা আমাদের প্রথম আয়ন রূপে থাকবে। এরপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি থাকবে, একটা হচ্ছে ডিএনএ থাকবে, আর একটা হয়ে যায় আরএনএ থাকবে, ক্লিয়ার। এরপরে ডিএনএতে এবং আরএনএতে কি কি থাকবে সেটা আমরা লিখে দিই। একটা হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে, সেটা কি কি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে কি কি থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিন, ক্লিয়ার, এটা আমরা জানি। পরে কি থাকবে, সুগার, সুগারটা কি হয়ে যাবে, ডিঅক্সি রাইবোজ সুগার, আর এখানে অনলি রাইবোজ সুগার, তাই তো। আর এখানে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে, সেম একই রকমভাবে এখানেও থাকবে। এটা আমাদের হয়ে গেল নিউক্লিক অ্যাসিড। এরপর আমরা পড়ে নেব প্রোটিন। প্রোটিনে দেখো দুই ধরনের থাকে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে আম্লিক, আম্লিক বলবো না, এর অপোজিট হয়ে যাচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কি কি থাকে এখানে, H1, H2A, H2B, H3, H4। এবং এই যে হিস্টোন প্রোটিন এটা কি হয়, ক্ষারীয় হয়। কিসের জন্য ক্ষারীয় হয়, লাইসিন, আর্জিনিন আর হিস্টিডিন নামক ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকার জন্য কিন্তু এটা হয়ে থাকে। এটা হয়ে গেল আমাদের ক্ষারীয়। এরপরে নন হিস্টোন যেটা আমরা জানি সেটা হয়ে যাচ্ছে আম্লিক হবে, নন হিস্টোন সেটা হয়ে যাবে আম্লিক। কিসের জন্য আম্লিক হয়, ট্রিপ্টোফেন, বইয়ে যেটা দেওয়া আছে সেটা তো আমাদের করতে হবে, কিন্তু নর্মালি আম্লিক কিন্তু হয় অন্য অ্যামাইনো অ্যাসিডের জন্য, কিন্তু বইয়ে দেখো আমাদের দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে ট্রিপ্টোফেন আর একটা লিখে দেবে টাইরোসিন। এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, এরকমভাবে ছকের মধ্যে কিন্তু এটা করে নিতে হবে, ভালো করে কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এরপর বলেছে এখানে দেখো এটা তো হলো, এরপর বলেছে কোষচক্রের দুটি গুরুত্ব। আমরা দেখো এখনই পড়েছি কোষচক্রের গুরুত্ব, যে কোষের বৃদ্ধিতে সাহায্য করছে, বিভাজনে সাহায্য করছে, আর কি না কোষচক্র কোনো একটা ডিএনএ পুনঃসংশ্লেষ হয়েছে কিনা অর্থাৎ দ্বিতীয়করণ হয়েছে কিনা এই সমস্ত কিছু কিন্তু এই কোষচক্র কিন্তু নিয়ন্ত্রণ করে, ক্লিয়ার, এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো আমরা চলে আসবো বেলদা যে স্কুলটা রয়েছে, এটা দেখো প্রথমে বলেছে প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হবে, সাব মেটাসেন্ট্রিক এটা তো আচ্ছা সঠিক নয় বলেছে, মেটাসেন্ট্রিক যেটা আমরা জানি ভি আকৃতি হয়, সাব মেটাসেন্ট্রিক এটা এল আকৃতি হয়, অ্যাক্রোসেন্ট্রিক যেটা সেটা আমরা দেখো এই যে জে আকৃতির হবে, এখানে 1 দেওয়া রয়েছে এটা কিন্তু হবে না জে আকৃতির, আর টেলোসেন্ট্রিক যেটা সেটা এ এখানে দেওয়া রয়েছে এটা হয়ে যাবে আই আকৃতি। তাহলে আমাদের মেবি অ্যান্সার কিন্তু এখানে এটা, অপশনগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের আশা করছি অ্যান্সার এই অপশনটাই হয়তো হবে অ্যান্সার, মানে এটাই হয়তো দেওয়া রয়েছে বই এরকমভাবে। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে, সিস্টার ক্রোমাটিড আলাদা হবে কোন দশায়, অ্যানাফেজ দশায় কিন্তু আলাদা হবে। ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হয়ে যাবে প্রোফেজ।
প্রোফেজ হয়ে যাচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের সব থেকে দীর্ঘস্থায়ী দশা। ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে কি বলা হয়? আমরা জানি এটা টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ার, ক্রোমোজোমের প্রান্তীয় মেরুদয়কে বলা হয় টেলোমিয়ার। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের মধ্যে একটি দেহকোষে অটোজোম সংখ্যা কেমন হতো? তাহলে দেখো, মাইটোসিসের পরিবর্তে যদি মিওসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তাহলে আগে আমাদের দেখে নিতে হবে। ধরো আমরা ধরে নিলাম কিরকম হয়, এটা ধরে নিলাম একটা মেল প্যারেন্ট, এটা হয়ে যাচ্ছে ফিমেল প্যারেন্ট, হয়েছে? তাহলে আগে কি করছে, গ্যামেট উৎপন্ন হতে হবে। মাইটোসিসের বদলে মিওসিসের বদলে মাইটোসিস। তাহলে ধরো এখানে 22টা ক্রোমোজোম রয়েছে, হয়েছে। মিওসিসের বদলে তাহলে উৎপন্ন অটোজোমের সংখ্যা, অটোজোম চেয়েছে না, তাহলে অটোজোমের সংখ্যা 22 আমাদের জানি, এখানেও কি রয়েছে 22। এবারে এখান থেকে বলেছে গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেটটা বলেছে এখানে মিওসিসের বদলে মাইটোসিস। আমরা জানি মিওসিস মানে সেখানে হাফ হয়ে যাবে, কিন্তু এখানে বলেছে মাইটোসিস, তার মানে কি হয়ে যাবে, এটা কিন্তু 44 হয়ে যাবে, এটা হয়ে গেল 44 হয়ে গেল, গ্যামেট উৎপন্ন হলো। এরপরে বলেছে দেহকোষ, দেহকোষ মানে এরপরে অপত্য সন্তানে চেয়েছে, তো এটা তো গ্যামেট হয়ে গেল। অপত্য সন্তান মানে দুটোর মধ্যে কিন্তু ক্রস করাতে হবে, তাহলে এরপরে এখানে 40, মায়ের থেকে আসবে 40, বাবার থেকে আসবে 40, তাহলে এখানে অপত্য ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে, 88 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো আবার বলে দিচ্ছি, মানুষ দুটো আমরা মেল ফিমেল আলাদা আলাদা ধরে নিলাম। মেলের দেহে বলেছে এখানে অটোজোম, তাহলে আমরা অটোজোম জানি 22, এখানে হচ্ছে 22। এরপরে বলেছে যখন গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেট উৎপন্ন হওয়া মানে সেখানে কিন্তু মিওসিস হয়, মিওসিসের বদলে এখানে মাইটোসিস বলেছে, তার মানে কি হয়ে যাবে, এখানে 44 কিন্তু হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে অটোজোম 22 কেন করলাম, এখানে আমাদের তো 44ই হবে অটোজোম, তাহলে এখানে মেল, এখানে হচ্ছে ফিমেল, এখানে তো 44টাই হবে অটোজোম, 44, এখানে হচ্ছে 44। এরপরে এই অটোজোমে বলেছে যে মিওসিস হচ্ছে না, মিওসিস হলে তো 22 হয়ে যেত, কিন্তু এটা মাইটোসিস মানে সমবিভাজন, 44 হয়ে গেল, তাহলে এখানেও 44, এখানেও 44। এই 44 যুক্ত হয়ে যাবে যখন হচ্ছে অপত্য তৈরি হবে, তার মানে মায়ের থেকে 44 আসবে, বাবার থেকে 44 আসবে। দেখো 44, 44, 88 হয়ে যাচ্ছে অপত্য সন্তানে, তাহলে অটোজোমের সংখ্যা কত হয়ে যাবে, 88। এটা কিন্তু অ্যান্সার। বাংলায় কি লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। এই যে 88। ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে করবে, দেখে নেবে একবার, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু জানাবে আমাদেরকে। এরপর বলেছে প্রাণী দেহে সাইটোকাইনেসিস ঘটে সেল প্লেটের মাধ্যমে, মোটেই নয়, এটা তো কিন্তু একদম ভুল, এটা হয়ে যাবে মিথ্যা। প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে কিসের মাধ্যমে, ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে, তাই না? ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে প্রাণী কোষে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে। এবার বলছে কোনো কারণে যদি কোষচক্র ব্যাহত হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, আগেই কিন্তু লিখেছিলাম, যদি কোষচক্র ব্যাহত হয় তাহলে কি হবে, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হবে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার পরে কি হবে, টিউমার সৃষ্টি হয়ে যাবে, টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয়ে যায় তাহলে ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে, এটা কিন্তু আগে কিন্তু করিয়ে দিয়েছে। এরপরে দেখো সেম একই আমাদের ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করতে বলেছে, এটা ভালো করে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। পরে বলেছে প্রোফেজ এবং টেলোফেজ হলো বিভাজনের দুটি পরস্পর বিপরীতমুখী দশা, উক্তিটি যথার্থ বিচার করো। তাহলে এটা দেখো বলে দিচ্ছি, একটা বলেছে প্রোফেজ আর একটা বলেছে টেলোফেজ, তাই তো? এখানে দেখো কি হয় প্রোফেজের ক্ষেত্রে, প্রথম আমরা দেখে নেব ক্রোমাটিন যে অর্থাৎ নিউক্লিয় যে জালিকাগুলো রয়েছে, এই নিউক্লিয় জালিকাগুলো থেকে জল বেরোবে, দিয়ে ক্রোমোজোমের আকার কিন্তু ধারণ করবে। তাহলে কি লিখবো এখানে, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হবে, ক্রোমোজোমের শুরু হবে, হয়েছে? এখানে কি হবে, যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো পরবর্তীকালে নিউক্লিয় জালিকায় রূপান্তরিত হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, ক্রোমোজোম থেকে নিউক্লিয় জালিকা, তাই তো? নিউক্লিয় জালিকা হলো। নেক্সট আমরা 2 নম্বরে চলে আসবো। দেখো এখানে বলেছে আমরা জানি প্রোফেজের ক্ষেত্রে কি হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে যায়, টেলোফেজের সেম অপোজিট হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। তাহলে এখানে কি হবে, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে,
এটা হচ্ছে যে প্রোফেজে দেখলাম নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা বিলুপ্তি ঘটে। সেম টেলোফেজে এর অপোজিট দেখবো কি সেটা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। ক্লিয়ার? তাহলে দেখো কোশ্চেনটা কি বলেছিল, আরেকবার দেখে নি। কোশ্চেনটা বলেছে প্রোফেজ ও টেলোফেজ হলো কোষ বিভাজনের দুটি পরস্পরমুখী বিপরীত দশা। বুঝলাম আমরা তাহলে প্রথমে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, টেলোফেজে ক্রোমোজোম থেকে নিউক্লিয় জালিকা শুরু হয়ে যায়। এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, টেলোফেজে কি হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। তাহলে দেখো একই ঘটনা কিন্তু বিপরীতমুখী ঘটছে, এই কারণে বলা হয় প্রোফেজ এবং টেলোফেজ কোষ বিভাজনের দুটি বিপরীতমুখী প্রক্রিয়া। এবারে চলে আসবো মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমবিভাজন বলা হয়। দেখো ছবিটা আমরা কিন্তু মনে হয় করেছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এটা একটা ডিপ্লয়েড কোষ, 2n BCC দেহকোষ একটা। এই দেহকোষ বিভাজনের মাধ্যমে একবার বিভাজিত হবে, কিন্তু সম আকৃতি, সমগুণ বিশিষ্ট এবং সম ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। এই কারণে এই কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন। ক্লিয়ার তো? এটা সোজা কোশ্চেন, আমরা দেখেছি, এটা পড়েছি বারবার ধরে। তাহলে মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয় এখানে কিন্তু আমরা করে নিলাম। এই যেটা হয়ে গেল মাইটোসিসকে কোষ বিভাজনকে কেন আমরা সমবিভাজন বলছি, হয়েছে। এরপরে চলে আসবো, দেখো নেক্সট স্কুল আমাদের যেটা রয়েছে বনগাঁও, যেটা রয়েছে। চলে আসি দেহে নতুন রক্তকোষ তৈরিতে। রক্তকোষ বলে দেওয়া মানে যদি তৈরি করতে বলে সেটা হয়ে যাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ক্লিয়ার? ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়তে বাধা দেয় না, দুটো প্রান্ত, এক তো প্রান্ত বলে দিয়ে দিচ্ছে, তারপর আবার বলছে দুটো ক্রোমোজোমকে জুড়তে দেয় না, এটা হয়ে যাবে কি টেলোমিয়ার। টেলোমিয়ার হয়ে যাবে অ্যান্সার এখানে। কিন্তু এখানে মাইটোসিস আমরা করলাম, এখানে হয়ে যাচ্ছে টেলোমিয়ার, হয়ে যাবে অ্যান্সার। এবারে চলে আসবো নেক্সট কোশ্চেন, বলেছে আরএনএতে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে নাইট্রোজেন বেস হলো। অ্যাডেনিন, আরএনএতে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক নাইট্রোজেন বেস হলো। অ্যাডেনিতে কি থাকে, অ্যাডেনিন, আচ্ছা কি বলেছে দেখো, আরএনএতে চেয়েছে কি বলেছে, অ্যাডেনিনের পরিপূরক মানে এ কার সাথে হাইড্রোজেন বন্ধনী করে। আমরা জানি যে ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সাথে পেয়ারিং করে, অর্থাৎ পরিপূরক। এখানে কি হয়, থাইমিনের পরিবর্তে কি থাকবে, ইউরাসিল থাকবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল। ইউরাসিল হয়েছে, এটা হলো। এরপরে হেটেরোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে। আমরা জানি ক্রোমোজোমের দুটো পার্ট, একটা ইউক্রোমাটিন আর একটা হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন যেটা সেটা কিন্তু নিষ্ক্রিয় জিন বহন করে, এটা অ্যান্সার হয়ে যাবে সত্য। হেটেরোক্রোমাটিন যেটা সেটা হয়ে যাবে নিষ্ক্রিয় জিন বহন করে। এরপরে চলে আসবো উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকা। জানি উদ্ভিদে দেখো কোষ বিভাজনে সেন্ট্রোজোম তো থাকে না, ওদের কোষ বিভাজনে অনুনালিকা কি করে, বেমতন্তু গঠনে সাহায্য করে এবং কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে এখানে বেমতন্তু গঠনে কিন্তু সাহায্য করছে, বেমতন্তু গঠনের মাধ্যমে এখানে কোষ বিভাজন কিন্তু করে। পরের কোশ্চেন বলেছে কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে এবং ডিস্পাইরালাইজেশন কি। দেখো বেমতন্তু যেটা সেটা বিলুপ্ত হতে থাকে, অ্যানাফেজে বেমতন্তু কিন্তু স্পষ্টভাবে দেখা যায়, টেলোফেজে বেমতন্তু কিন্তু বিলুপ্ত হয়ে যেতে থাকে। টেলোফেজে বেমতন্তু কিন্তু এখানে কিন্তু বিলুপ্ত হয়ে যায়, এটা হয়ে গেল। এরপরে দেখো বলেছে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। আমরা কিন্তু অ্যানাফেজ দশার ছবিটা কিন্তু আগেই করে দেখিয়েছি, এটা দেখে নেবে একবার। পরের কোশ্চেন বলেছে মিওসিস কোষ বিভাজনের নিম্নলিখিত ঘটনাগুলি ব্যাখ্যা করো। প্রথম বলেছে সাইন্যাপসিস আর একটা হচ্ছে ক্রসিং ওভার। দেখো আমরা জানি সাইন্যাপসিস মানে কি, দুটো সমসংস্থ ক্রোমোজোম যখন জোটবদ্ধভাবে অবস্থান করে সেই পদ্ধতিটাকে বলা হয় সাইন্যাপসিস। আর ক্রসিং ওভার পড়েছিলাম যে দুটো এর মিওসিস বলেছে, তো হ্যাঁ ঠিকই আছে। তাহলে ক্রসিং ওভার মানে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়, সেটা হয়ে যাচ্ছে ক্রসিং ওভার। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। দেখো গুরুত্বটা কি, আমরা জানি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা মাতৃকোষ 2n বিশিষ্ট ও কি করছে, মিওসিস 1n এর মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে। ওই হ্যাপ্লয়েড কোষ পরবর্তীকালে আবার মিওসিস 2 এর মাধ্যমে আবার হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে। এভাবে কি হয়, প্রজাতির দেখবে গ্যামেট যেটা তৈরি হয়, প্রত্যেকটা গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড হয়। আমরা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো গ্যামেট দেখিনি যেই গ্যামেটটা ডিপ্লয়েড হয়। তার মানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n থেকে n হচ্ছে, তো তার মানে যা গ্যামেট তৈরি হবে, যে জীবদেহই হোক, গ্যামেট তৈরি হওয়া মানে সেটা কিন্তু অলওয়েজ হ্যাপ্লয়েড হয়। তাই বলেছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতিতে কিন্তু যে গ্যামেটের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু হ্যাপ্লয়েড হয়। এবং কোন কোষ বিভাজনের জন্য ঘটছে এটা, মিওসিস কোষ বিভাজনের জন্য কিন্তু এটা ঘটে থাকে। কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট বলতে কি বোঝো, আমরা জানি কোষ বিভাজনে
একটা কোষচক্র সম্পূর্ণ হতে একটা যে ফেজগুলো রয়েছে, অর্থাৎ যেমন আমরা জানি কোষচক্রের দুটো দশা, একটা ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজের যে G1S G2 যে দশাগুলো রয়েছে প্রত্যেকটার মাঝখানে কিন্তু এক একটা হচ্ছে কি পয়েন্ট হিসেবে থাকে, যা কি করে পরিদর্শন করে G1 থেকে যে দশাগুলো রয়েছে ওই দশার কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা, ওটাকে বলা হয় কোষচক্র বা চেক পয়েন্ট বলা হয়। চেক পয়েন্টের নাম লেখো, চেক পয়েন্টের নাম আমরা জানি G1S চেক পয়েন্ট, এখানে লিখে দিচ্ছি দেখো G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট আর M চেক পয়েন্ট, এই তিনটে চেক পয়েন্ট কিন্তু আমাদের রয়েছে। কোষচক্রের মাইটোটিক দশার বৈশিষ্ট্য লেখো। মাইটোটিক দশা বলতে মানে এম ফেজ আমরা বলতে পারি, এটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দ্বারা গঠিত এবং এখানে নিউক্লিয়াসের বিভাজনের পরে সাথে সাথে কিন্তু এরপরে সাইটোকাইনেসিসও কিন্তু ঘটে যাবে মাইটোটিক ফেজের পরে। আর এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ একটা করে বৈশিষ্ট্য দিলেই কিন্তু ওটা আমাদের মাইটোটিক ফেজের কিন্তু মাইটোটিক দশার কিন্তু বৈশিষ্ট্য হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের নেক্সট আরেকটা স্কুল রয়েছে DH ভারত, এই স্কুলটা রয়েছে। বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, ক্রোমাটিড যখনই আলাদা হবে, ক্রোমাটিড আলাদা হওয়া মানে সেটা হয়ে যাবে অ্যানাফেজ দশা, তাহলে এখানে হয়ে যাবে অ্যানাফেজ দশা, উত্তর হয়ে যাবে অ্যানাফেজ। কোষচক্রের দশার পর্যায়ে তাহলে কি কি দশাগুলো পরপর হয়? G1 প্রথমে হয়, তারপরে S, তারপরে G2, তারপরে M। তাহলে দেখো এই যে প্রথম যে অপশনটা, এই অপশনটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কোষচক্রের দশাগুলো G1 হবে প্রথমে, তারপরে S, তারপরে G2, তারপরে M, পরপর এখানে আমরা হয়ে যাবে এটা। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, আমরা জানি ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার, এটা কিন্তু বারবার ধরে দেখলাম আমরা। দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার যখনই বলে দেবে তো সেটা হয়ে যাবে নন সিস্টার, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটে। দেখো নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আর একটা কালি দিয়ে দেখায়, এটা একটা ক্রোমোজোম। তাহলে নন সিস্টার ক্রোমাটিড আমরা কাকে বলবো? এই যে দেখো এই একটা হলুদ আর একটা গোলাপি, এই দুটোকে এক বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কিন্তু খণ্ডাংশের বিনিময় কিন্তু ঘটে থাকে, যার খণ্ডাংশের বিনিময় ঘটে থাকা মানে এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্লিয়ার? এবার চলে আসবো মানুষের দেহকোষে। তাহলে এটা হলো মানুষের জননকোষে অবস্থিত অটোজোমের সংখ্যা, জননকোষে অবস্থিত জননকোষ যদি বলে দেয়, জননকোষ বলা মানে সেটা কিন্তু হাফ হয়ে যাবে, তাহলে জননকোষে এখানে 44টি হবে, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কি 22টি। জননকোষ বলেছে, যদি দেহকোষ বলতো তখন কিন্তু আমাদের এটা অ্যান্সার কিন্তু হতো 44, কিন্তু এখানে বলেছে জননকোষ, জননকোষ মানে সে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড হওয়া মানে 40-এর হাফ, 44-এর হাফ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 22। ক্লিয়ার? এরপরে দেখো স্তম্ভ মেলানো রয়েছে। মেনিনজেস, মেনিনজেস হয়ে যাবে ডিএনএ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ, এটা হয়ে যাবে মেনিনজেস। আমরা জানি মস্তিষ্কের বাইরের আবরণকে বলা হয় মেনিনজেস। ডিএনএ আর অ্যাডেনিন বলা রয়েছে, অ্যাডেনিন হচ্ছে ডিএনএ এবং আরএনএ উভয়ই থাকবে, আর ডিএনএ অণু ঘনকুণ্ডলী যেটা থাকে, ডিএনএ অণুর ঘনকুণ্ডলী সেটাকে বলা হচ্ছে কি ঘনকুণ্ডলী থাকলে সেটা হচ্ছে ক্রোমাটিন হয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো। এরপরে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি। মাইটোসিস, ভ্রূণমূল রয়েছে, ভ্রূণমূলে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এরপর বলেছে রেণু মাতৃকোষ, আমরা জানি রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন কিন্তু ঘটে থাকে, তাহলে রেণু মাতৃকোষ বলা মানে এখানে হয়ে যাবে মিওসিস। অলওয়েজ মাতৃকোষ যেগুলো হয় সেই মাতৃকোষে কিন্তু মিওসিস কোষ বিভাজন কিন্তু ঘটে থাকে, এটা হলো। এরপরে দেখো আমাদের বলেছে কোষচক্রের কোন দশাকে দ্বিতকরণ দশা বলে, আমরা জানি G1S G2M এগুলো রয়েছে, এর মধ্যে যেটা এস দশা সেই এস দশাকে বলা হয় দ্বিতকরণ দশা। এই দশার একটি বৈশিষ্ট্য লেখো, আমরা জানি এই দশায় কি হয়, ডিএনএ দ্বিতকরণ হয়। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে বৈশিষ্ট্য। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এই দুটো পরিবর্তন আমরা কিন্তু আগে কিন্তু স্লাইডে এটা কিন্তু করা রয়েছে, প্রোফেজ এবং টেলোফেজের বৈশিষ্ট্য দুটো করে কিন্তু লিখতে হবে, তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট স্লাইডে দেখো বলেছে কি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করবে, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে বলেছে সূচনার সময়কার সাহায্যকারী অঙ্গাণু, আর এখানে হচ্ছে পদ বলেছে
এটা বোঝা যাচ্ছে না ঠিক কি বলতে চেয়েছে, তোমরা একটু দেখবে তো বইতে কি এটা দেওয়া রয়েছে পয়েন্টটা। এরপর বলেছে সূচনার সময়কাল। আমরা জানি যেটা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এটা শুরু হয়ে যায় কিন্তু অ্যানাফেজের দশা শেষের দিকে, আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস এটা কিন্তু টেলোফেজ দশার শেষের দিকে শেষে শুরু হবে। সাহায্যকারী অঙ্গাণু উদ্ভিদ কোষে কিন্তু কোষ পাত গঠনের মাধ্যমে হবে, আর প্রাণী কোষে সেখানে কিন্তু ক্লিভেজ, আর সেটাই সাহায্য করে কে না তোমার হচ্ছে মাইক্রোটিউবিউল যেটা রয়েছে, মাইক্রোটিউবিউল কিন্তু এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ যেটা ক্রোমোজোমীয় তন্তু যেটা থাকে সেটা কিন্তু কোষ বিভাজনে কিন্তু এখানে সাহায্য করে, অর্থাৎ ক্লিভেজ তৈরিতে। এটা হলো। এরপরে বলেছে প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে মিওসিসের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, আমরা আগেই এটার ব্যাখ্যা দিয়েছি। আর একটা বলেছে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি করা। এই যে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি, আমরা জানি মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর যে প্যাকাইটিন উপদশা রয়েছে সেই প্যাকাইটিন উপদশায় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু খণ্ডাংশের বিনিময় হয়। এবার খণ্ডাংশের বিনিময় যদি হয়ে যায়, তাদের মধ্যে নতুন একটা জিনের আবির্ভাব হচ্ছে বা অংশের আবির্ভাব হচ্ছে, ওই অংশের আবির্ভাবের জন্য কি হচ্ছে, দুটো জীবের মধ্যে কিন্তু প্রকরণ কথার অর্থ হচ্ছে কিনা পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিনা জীবের প্রকরণের উৎপত্তি। বোঝা গেছে তো? এটা হলো। এরপরে বলেছে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য আমাদের করতে বলেছে রঞ্জিতকরণ। ইউক্রোমাটিন কি হয় দেখো, ইউক্রোমাটিন এটা হচ্ছে হালকা বর্ণ ধারণ করে, আর এটা হেটেরোক্রোমাটিন এটা হয়ে যাচ্ছে গাঢ় বর্ণ ধারণ করে। হয়েছে? ইউক্রোমাটিন হচ্ছে সক্রিয় অংশ, আর হেটেরোক্রোমাটিন যেটা সেটা হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় অংশ। ইউক্রোমাটিনে কি হয়, ক্রসিং ওভার ঘটে, হেটেরোক্রোমাটিনে ক্রসিং ওভার কিন্তু ঘটে না। এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কিন্তু বলে দিলাম। এরপর হচ্ছে টেলোমিয়ার কি। টেলোমিয়ার কি আমরা দেখলাম, ক্রোমোজোমে যে প্রান্তদ্বয় তাকে বলা হয় টেলোমিয়ার। এর গুরুত্ব কি, দুটো ক্রোমোজোমকে কখনো কিন্তু জোড়া বাঁধতে দেবে না, যুক্ত হতে দেবে না, কিন্তু দুটো প্রান্ত ক্রোমোজোমের দুটো যে প্রান্ত রয়েছে তাকে কিন্তু যুক্ত হতে দেবে না। এটা হচ্ছে টেলোমিয়ারের গুরুত্ব। এরপরে দেখো আমাদের পরের স্কুল রয়েছে গাজল HNM হাই স্কুল। বলেছে কি, মানুষের জনন কোষে অ্যালোজোম সংখ্যা হয়ে গেল। জনন কোষ যখন বলেছে, আচ্ছা এইখানে কিন্তু এই যে এটা হবে না, তাই তো 1টা এটা ভুল দেওয়া রয়েছে, এই 1টা এর ছিল, তাহলে জনন কোষ হয়ে যাবে 22। অ্যালোজোম বলেছে মানে এটা অটোজোম আমাদের চেয়েছে, এটা হয়ে যাচ্ছে 22। কোষচক্রের যে দশায় প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং সংশ্লেষ। আচ্ছা দেখো, প্রতিলিপিকরণ ঘটে S দশায়, প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংশ্লেষিত হয় G1 দশায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা G1 দশা। নিজের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে একত্রে বলা হয়, এটা আমরা জানি পিউরিন। অ্যাডেনিন এবং গুয়ানিনকে একত্রে বলা হয় পিউরিন। এটা হলো। দ্বিতীয় মিওটিক বিভাজন হলো সমবিভাজন। আমরা দেখো ছবিটা কিন্তু দেখেছি, মিওসিস 1টা হ্রাস বিভাজন, মিওসিস 2টা কিন্তু সমবিভাজন। তাহলে এটা হয়ে যাবে সত্য, এটা অ্যান্সার হয়ে যাবে সত্য। ক্লিয়ার? এরপরে চলে আসবো স্তম্ভ মেলানো। দেখো এখানে বলেছে টেলোমিয়ার মানে সাইনেপস GH এর প্রান্ত সন্নিকর্ষ। তাহলে টেলোমিয়ার বলা মানে প্রান্ত সন্নিকর্ষ হয়ে যাবে, অর্থাৎ ডিএনএর যে প্রান্ত সেই প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার। দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনেপস, আর এখানে বামনত্ব বলা মানে এটা হয়ে যাবে GH এর কম ক্ষরণের ফলে। আমরা আগের চ্যাপ্টারের কিছু দেওয়া রয়েছে, বাকি এখানে যে টেলোমিয়ার সেটা প্রান্ত সন্নিকর্ষ হবে। কোনো প্রাণীকোষে সেন্ট্রোজোম না থাকলে কোষ বিভাজনের ক্ষেত্রে কি ঘটবে? প্রাণীকোষে যদি সেন্ট্রোজোম না থাকে তাহলে কিন্তু কোষ বিভাজন ঘটবে না। তাহলে এখানে কি হয়ে যাবে, কোষ বিভাজন বন্ধ থাকবে। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল জানিয়ে করেছি যে সেন্ট্রোজোমের ক্ষেত্রে কেন কোষ বিভাজিত হয় না, কারণ সেখানে সেন্ট্রোজোম কিন্তু নিষ্ক্রিয় থাকে, তাই কোষ বিভাজন কিন্তু হয় না সেন্ট্রোজোমে। পরে চলে আসবে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য। আগেরটাতে দেখো আমরা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য কিন্তু করেছি, সেম একই রকম ওটাই হবে। এরপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু একটু দেখে রাখবে। একটি সপুষ্পক উদ্ভিদের পরাগ রেণু ক্রোমোজোমের সংখ্যা, পরাগ রেণুর বলেছে, তাহলে পরাগ রেণু বলা মানে n = বলে দিয়েছে 10। ক্লিয়ার? পরাগ রেণু মানে এটা n হয়ে যায়, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এরপরে চেয়েছে কি পরাগ রেণু মাতৃকোষ বলা মানে সেটা হয়ে যাবে 2n। তাহলে দেখো n = বলেছে 10, তাহলে 2n = 20, তাহলে এখানে 10 হয়ে গেল, 2n = 20 হয়ে গেল। আর একটা বলেছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n হয়, 3n = তাহলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। ক্লিয়ার? এইটা কিন্তু ভালো করে কিন্তু একটু মনে রাখবে। দেখো বলেছে পরাগ রেণু মাতৃকোষ, আর একটা বলেছে শস্য নিউক্লিয়াস। তাহলে পরাগ রেণু হয়ে যাবে n, পরাগ রেণু মাতৃকোষ হয়ে যাবে 2n, এবং শস্য নিউক্লিয়াস হয়ে যাবে কিন্তু 3n। ক্লিয়ার তো? পরের কোশ্চেনে দেখো বলেছে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে এই যে এগুলো কিন্তু চিহ্নিত করতে বলেছে। তাহলে ভালো করে তোমরা কিন্তু মেটাফেজ আর অ্যানাফেজ এই দুটো কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। অ্যানাফেজ আর মেটাফেজ এই দুটো কিন্তু একটু দেখবে ভালো করে।
দেখো নেক্সট আমরা চলে আসি, বলেছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি সারণীর মাধ্যমে উপস্থাপন করো। এটা কিন্তু দেখবে আমরা কিন্তু আগের স্লাইডে কিন্তু করিয়েছি যে ক্রোমোজোমে কি কি রাসায়নিক উপাদান রয়েছে, একটা ছকের মাধ্যমে করেছি, ওটা কিন্তু করতে হবে। এরপরে বলেছে জৈব অভিব্যক্তিতে কোষ বিভাজনের তাৎপর্য লেখো। জৈব অভিব্যক্তি কথাটার অর্থ কি, অর্থাৎ কোনো একটা নতুন মানে কোনো একটা জীবের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে একটা নতুনতম জীবের সৃষ্টি হয়, এটাকে আমরা অভিব্যক্তি বলে থাকি। মানে কোনো একটা জীবের মধ্যে যে পদ্ধতির মাধ্যমে এক পরিবর্তনটা ঘটছে তাকে বলা হবে অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি। এরপরে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বলেছে। আমরা জানি দেখো মিওসিস কোষ বিভাজনে কি হয়, ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভারের ফলে কি হবে, জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটবে এবং অভিব্যক্তি ঘটে থাকে। ক্লিয়ার তো? তাহলে দেখো এটা আমি এখানে লিখে দিচ্ছি, মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনে কি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে। এই ক্রসিং ওভারের জন্য জীবের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যর আবির্ভাব হচ্ছে। এই নতুন বৈশিষ্ট্যের জন্য জীব কি করছে, অভিব্যক্তি সাহায্য করছে, অভিব্যক্তিতে সাহায্য করছে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, জীবেদের দেহে ক্রসিং ওভার হয়। আমরা জানি যে প্রোফেজ 1 যেটা রয়েছে সেই প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, যেটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের জন্য জীবেদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটছে এবং এই নতুন বৈশিষ্ট্যের জন্য কি হয়, জীব হচ্ছে অভিব্যক্তি হতে পারে বা জীবের মধ্যে অভিব্যক্তি দেখা যায়। এবারে বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি লেখো, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতিটি বর্ণনা করো। দেখো এখানে বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এক তো প্রথমে এটা লিখতে হবে যে এখানে শুধুমাত্র এটা কিন্তু এক ধরনের সরলতম প্রক্রিয়া। অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে ঘটে, সরলতম জীবদের ক্ষেত্রে ঘটে। এটা তাহলে সরলতম পদ্ধতি, তাই না? কোনো জটিল প্রক্রিয়া কিন্তু নেই, বা প্রক্রিয়া আমরা বলতে পারি। নিম্ন শ্রেণীর জীবদের মধ্যে, এটা উদাহরণ হিসেবে আমরা পরে করে দেবো, এই বৈশিষ্ট্যটা এখানে লিখছি না। এখানে কি হচ্ছে দেখো, অ্যামাইটোসিস ক্ষেত্রে আমরা দেখো এরকম ছবি একটা দেখেছিলাম, ধরো এটা একটা কোষ নিলাম, তো এই কোষে প্রথমে এটা ধরো এটা নিউক্লিয়াস, পরবর্তীকালে কি হচ্ছে, নিউক্লিয়াসটা প্রথমে কিন্তু এরকম ডাম্বেল আকৃতি ধারণ করছে, পরে সাইটোপ্লাজম সহ পুরো কোষটা এরকম কিন্তু ডাম্বেল আকৃতি কিন্তু ধারণ করবে এবং তার মাঝখানে যে দুদিকে দুটো ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ হয়ে দুটো কিন্তু অপত্য কোষ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তো এতে কোনো রকম কিন্তু দুটো আলাদা জীবের কিন্তু প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো গ্যামেটের কিন্তু প্রয়োজন হয় না, একটা জীবদেহ থেকেই নতুন অপত্য জীবের কিন্তু সৃষ্টি হয়। তাহলে দুটি আলাদা জীবের প্রয়োজন হয় না। আর এখানে কি দেখছি দেখো, নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমটা ডাম্বেল আকৃতির হয়ে কিন্তু কোষটা বিভাজিত হচ্ছে এবং গ্যামেট তৈরি হয় না। এটা কিন্তু খুব ভালো মনে রাখবে এটা, যে গ্যামেট তৈরি হয় না, গ্যামেট তৈরি হয় না। তাহলে এটা কাদের ক্ষেত্রে দেখা যায় আমরা জানি, অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে যেমন দেখা যায়, তেমন আমরা একটা উদাহরণ দেখে নিলাম, অ্যামিবার ক্ষেত্রে কিন্তু এই অ্যামাইটোসিস পদ্ধতি কিন্তু দেখা যায়। নিম্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে অ্যামাইটোসিস পদ্ধতি, তো দ্বিবিভাজন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো তাহলে এদের ক্ষেত্রে কি হয়, এই নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। 3-4টি এখানে কিন্তু পয়েন্ট কিন্তু অ্যাড করতে হবে। এরপরে দেখো বলেছে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতিটি বর্ণনা কর। আমরা জানি উদ্ভিদ কোষে যে কোষটা রয়েছে সেই কোষটা নিউক্লিয়াস তো বিভাজিত হয়ে গেল। নিউক্লিয়াস ধরো এখানে আমি একটা ছবি এঁকেছি, যেটা একটা উদ্ভিদ কোষ, একটা অন্য কালি নিচ্ছি, এটা একটা উদ্ভিদ কোষ আঁকলাম, তাই তো? তাহলে এখানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল। নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে এই যে এখানে মাঝ বরাবর কি হচ্ছে, কোষপাত গঠন হচ্ছে বা সেল প্লেট গঠিত হচ্ছে। এই যে এইটা হয়ে যাচ্ছে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে কিন্তু কোষটা বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল, নিউক্লিয়াস বিভাজনের পরে সাইটোপ্লাজম বিভাজন ঘটবে, এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিল যেটা কি করে না, এখানে কোষপাত গঠনে সাহায্য করে। এখানে মাইক্রোটিউবিলগুলো প্রথমে জমা হবে, দিয়ে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হবে, দিয়ে তারপরে সেখানে কিন্তু কোষপাত গঠনের মাধ্যমে দুটো আলাদা আলাদা কোষ কিন্তু, এই যে কোষপাত গঠিত হয়ে গেল, দিয়ে এখানে দুটো কিন্তু আলাদা আলাদা কিন্তু কোষ কিন্তু তৈরি হবে। নর্মালি কিন্তু দেখো এটা তো আমরা কোষ দেখালাম, উদ্ভিদ কোষ মেইনলি কিন্তু এরকম ষড়ভুজাকৃতি হয়, তাই না? যদি আমরা বলতেই চাই যে উদ্ভিদ কোষ, তাহলে এরকম কিন্তু ষড়ভুজাকৃতি দুটো কিন্তু কোষ এঁকে দিতে হবে। ক্লিয়ার?
কিভাবে পদ্ধতিতে হয় সেটা লিখবে, এবং একটা কিন্তু ছবি দিয়ে দেবে যে এখানে এইভাবে কিন্তু কোষপাতটা গঠিত হচ্ছে, দিয়ে এখানে এরকম ফ্র্যাগমোপ্লাস্টের মাধ্যমে এখানে কোষপাতটা কিন্তু গঠিত হয়। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো বলেছে, হুলি কলেজিয়েট স্কুলে চলে আসি। এখানে দেখো প্রথমে বলেছে ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিডটি থাকে। এখানে বলেছে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন সবকটি। দেখো এই তিনটেই কিন্তু থাকে, কিন্তু তিনটেই কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে। তাহলে আর্জিনিন থাকবে, হিস্টিডিন, লাইসিন তিনটেই থাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সবকটি। আমরা জানি ক্রোমোজোমের যে ক্ষারীয় প্রোটিন, বইতে দেখবে লেখা রয়েছে, আমরা সারণীও এক্ষুনি একটা করেছি, ক্ষারীয় প্রোটিন হিসেবে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন থাকে। আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন, যেটা সেখানে হচ্ছে কি ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন, এই দুই প্রকারের কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে। এবারে চলে আসবো মানুষের জনন কোষে। দেখো এখানে চেয়েছে জনন কোষে অটোজোমের সংখ্যা। তাহলে জনন কোষ মানে এখানে কি থাকে, হ্যাপ্লয়েড থাকে। এবং অটোজোম বলেছে, আমরা নর্মালি জানি দেখো আমাদের 44টা অটোজোম থাকে আর 2টো সেক্স ক্রোমোজোম থাকে। এটা দেহ কোষে, কিন্তু দেহ কোষে যদি সেটা বলে দেয় জনন কোষে বলে, যদি সেটা জনন কোষ বলে দেয়, জনন কোষ বলে দেয়, তাহলে এটা তো 2n, এটা 2n। জনন কোষ বলে দেওয়া মানে এটা n হয়ে যাবে, তাহলে হাফ হয়ে যাবে, এখানে 22 + 1। কিন্তু আমাদের চেয়েছে অটোজোমের সংখ্যা, তাহলে অটোজোমের সংখ্যা হয়ে যাবে 22। তাহলে দেখো এখানে অ্যান্সার কিন্তু এই যে যেটা 22 রয়েছে, এটা কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার তো? তাহলে মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা চেয়েছি, জনন কোষে অটোজোম বলে দিলে সেটা হয়ে যাবে 22। কিন্তু নর্মালি যদি দেহ কোষে বলে, দেহ কোষে অটোজোমের সংখ্যা কিন্তু 44। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে আসি। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন ক্রোমোজোমের যে অংশে গঠিত হয় সেটা হয়ে গেল গৌণ খাঁজ। তাহলে গৌণ খাঁজ অঞ্চলে কি হয়, ক্রোমোজোমের গৌণ খাঁজে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নর এটা কিন্তু গঠিত হয়। পরে বলেছে মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় স্টেম বডি কিন্তু এখানে কিন্তু গঠিত হয় বলেছে। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজনের সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে একটা বলেছে, আচ্ছা এই যে এটা বলে দিই, এটা তো আগে বলাই হলো না। মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় স্টেম বডি গঠিত হয়, এটা আমাদের কিন্তু হয়ে যাবে অ্যানাফেজ। অ্যানাফেজ। ক্লিয়ার? এরপর চলে আসবো কোষ বিভাজনের সময় কোনো অনিয়ম শনাক্ত হলে কোষচক্রের অগ্রগতি চেক পয়েন্ট এসে বন্ধ হয়ে যায়। কোষ বিভাজনের সময়, আচ্ছা সত্য মিথ্যা বলেছে, এখানে কি বলেছে দেখো, কোষ বিভাজনের সময় কোনো অনিয়ম শনাক্ত হয়ে গেলে কোষচক্রের অগ্রগতি কিন্তু বন্ধ হয়ে যায়, এটা কিন্তু সত্য। কি বলতে চেয়েছে বলো তো, এখানে বলেছে কোষচক্রের সময় কোনো যদি অনিয়ম ঘটে, অনিয়ম ঘটে, দেখো আমরা কোষচক্র চলছে তো, এবারে ওখানে বিভিন্ন ধরনের চেক পয়েন্ট রয়েছে, তারা কিন্তু চেক করে যে কোষচক্রের যে বিভিন্ন দশাগুলো রয়েছে, যেমন G1, S, G2, এগুলোতে যে কাজগুলো নর্মালি হয় সেই কাজগুলো এখানে ঠিকঠাক হয়েছে কি হয়নি। যদি দেখেছে ঠিকঠাক হয়েছে তাহলে ঠিক আছে, চলো কোষচক্র চলবে। কিন্তু যদি দেখেছে যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, ধরো আমি ধরে নিলাম যে এস ফেজে, এস দশায় কি হচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ প্রতিলিপিকরণ হয়। যদি দেখা যায় যে ডিএনএ প্রতিলিপিকরণ ঠিকঠাক না হয়েছে, তাহলে কিন্তু কোষচক্র কিন্তু ওখানে স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু সত্য হয়ে যাবে। এরপরে চলে আসবো ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে বলা হয় কিনা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সত্য হয়ে যাবে। আমরা দেখেছি যদি ক্রোমোজোমটা মাঝ বরাবর, এই যে ধরো মাঝ বরাবর যদি ক্রোমোজোম এর মাঝখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে সেটা পাবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ডিএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। দেখো পিউরিন, পিরিমিডিনে আমরা পড়েছিলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, কিন্তু ডিএনএতে থাইমিন থাকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে কিন্তু ইউরাসিল থাকে। এটা তাহলে কিন্তু মিথ্যা হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে কিসে হয়, ডিএনএতে নয়, এটা অ্যান্সার হয়ে যাবে আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকবে, ইউরাসিল কিন্তু থাকবে। একটি শব্দে উত্তর লিখতে বলেছে কোন উপাদানটি নিউক্লিওসাইডে থাকলেও নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না। দেখো আমরা কিন্তু এটা জানি, নিউক্লিওটাইড ওটা কিন্তু 3টে উপাদান দ্বারা গঠিত, নিউক্লিওসাইড মানে এখানে 2টো উপাদান থাকবে। নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না, সেটা হয়ে যাবে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। বোঝা গেছে? কাজমা ও ক্রসিং ওভার বলতে কি বোঝো? দেখো আমরা জানি দুটো নন সিস্টার, এখানে একটা দেখিয়ে দিচ্ছি একে, দেখো এই কালিটাই নিচ্ছি। তাহলে দেখো এরকম একটা ক্রোমোজোম আঁকলাম, এরকম একটা ক্রোমোজোম আঁকলাম, হয়েছে হোমোলোগাস ক্রোমোজোম। এরপরে আর একটা কালি দিয়ে এরকম আরেকটা ক্রোমোজোম আঁকলাম, হয়েছে। ক্রসিং ওভার কোথায় ঘটে, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটে। তাহলে কি ব্যাপারটা দেখো, প্রথমে তো এক তো এটা লিখতে হবে, ক্রসিং ওভার কি কি জিনিসগুলো লিখতে হবে, মিওসিস 1 এ, মিওসিস 1 এ,
প্রোফেজ 1-এর দশায় প্যাকাইটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়। বোঝা গেছে? তাহলে এইটাকে আমরা বলা হয় কি, আমাদের বলা হয় ক্রসিং ওভার। তাহলে দুটো নন সিস্টার ক্রোমাটিড, দেখো এইটা একটা নন সিস্টার, এইটা একটা নন সিস্টার, তাহলে এই দুটো ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের যদি বিনিময় ঘটে তাকে আমরা বলবো ক্রসিং ওভার। এরপরে এই যে খণ্ডাংশের বিনিময়টা ঘটছে, খণ্ডাংশের বিনিময়টা দেখো আমরা যদি এরকম করি, এটা যদি মুছে করে দেখাই, কীরকম দেখাবো বলো তো? যদি দেখায় এই যে এরকম করলাম, যদি দেখায় এরকম, দেখো এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর এই যে খণ্ডাংশের বিনিময় হওয়ার সময় এই যে এক্স আকৃতির যে গঠনটা দেখা যায় এটাকে বলা হয় কায়াজমা। বোঝা গেছে তো? তাহলে মিওসিস 1-এর কোষ বিভাজনে প্রোফেজ 1 দশার প্যাকাইটিন উপদশায় কি হচ্ছে, দুটো নন সিস্টার ক্রোমাটিড, দেখো এটা একটা নন সিস্টার, এটা একটা নন সিস্টার, অর্থাৎ দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু খণ্ডাংশের বিনিময় ঘটছে। এই খণ্ডাংশের বিনিময় ঘটার সময় যে এক্স আকৃতির যে গঠনটা দেখা যায় এটাকে বলা হয় কায়াজমা। দেখো চলে আসে আগেরটাতে, কি কোশ্চেন ছিল এখানে, বলেছে কায়াজমা এবং ক্রসিং ওভার বলতে কি বোঝো, হয়ে গেল এটা। এরপরে কোশ্চেন দেখে নেব, জীবদের ক্ষয়পূরণ এবং প্রকরণ সৃষ্টিতে কোষ বিভাজনের গুরুত্ব ভূমিকা পালন করে উদাহরণসহ বক্তব্য। দেখো প্রথমে বলেছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণটা কিভাবে ব্যাখ্যা করবে না, ধরো আমাদের কোথাও কোনো হাত পা কোথাও একটা কেটে গেলে ওখানের যে কোষগুলো রয়েছে ওরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের যে ক্ষত স্থানটা রয়েছে সেই ক্ষত স্থানটা কিন্তু পূরণ করে দেয়, ভরাট করে দেয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের জীবদেহের ক্ষয়পূরণ কিন্তু সম্ভব হয়। এরপরে বলেছে প্রকরণ সৃষ্টি আমরা কি বলবো, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি দেখা যায়, কোনো জীবের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটছে, এই খণ্ডাংশের বিনিময়ের ফলে কি হচ্ছে ক্রসিং ওভার, তো এটাকে আমরা ক্রসিং ওভার বলছি। এই ক্রসিং ওভারের ফলে জীবদের কিন্তু কোনো একটা নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, এই নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটাটাকে আরেকটা জীবের থেকে পৃথক করছে, এটাকেই বলা হয় প্রকরণ। তাহলে মেনলি দেখো এই যে আমাদের জীবদেহের ক্ষয়পূরণ যেটা বলেছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয়ে যাবে, মাইটোসিস, আর প্রকরণ সৃষ্টি যেটা আমরা বলতে পারি কিন্তু মিওসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে কিন্তু ক্ষয়পূরণটা ঘটতে থাকে, আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু জীবদেহে প্রকরণ সৃষ্টি হয়। ক্লিয়ার তো? চলো এরপরের দেখা যাক কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, পরে দেখো একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম চিহ্নিত করতে বলেছে, ভালো করে ক্রোমোজোমের ছবি কিন্তু প্র্যাকটিস করবে। কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোটিউবুলের ভূমিকা লেখো। আমরা দেখো জানি কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আসবে, শক্তি অর্থাৎ এখানে আমরা বলতে পারি এটিপি, সেই শক্তি অর্থাৎ এটিপিটা আসবে মাইটোকন্ড্রিয়া থেকে। ক্লিয়ার? এবারে মাইক্রোটিউবুলের ভূমিকা বলেছে, দেখবে ক্রোমোজোম তো মেটাফেজ প্লেটে, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো নিউক্লিয় বরাবর রয়েছে। এরপরে দুটো ক্রোমাটিডকে দুটো তলের দিকে যাওয়ার জন্য, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাওয়ার জন্য বেম তন্তু দরকার হয়। ওই বেম তন্তু কি করে, বা আচ্ছা এখানে মাইক্রোটিউবুল বলেছে, মাইক্রোটিউবুল কি বলেছে, সরি আগেরটা হবে না, তাহলে মাইক্রোটিউবুল যেটা বলেছে, মাইক্রোটিউবুল হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসে কিন্তু সাহায্য করে। এটা সাইটোকাইনেসিসে সাহায্য করে, উদ্ভিদের সাইটোকাইনেসিস সাহায্য করে, হচ্ছে। এরপর বলেছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে দেখো সম্পাদনের স্থান বলেছে, মাইটোসিস কোথায় হয়, মেনলি কিন্তু জনন কোষে হয়। মিওসিস কোথায় হয়ে যাবে, ওটা হয়ে যাচ্ছে আমাদের না, মাইটোসিস হচ্ছে দেহকোষে হবে, মিওসিস হয়ে যাবে জনন কোষে। তাহলে দেখো মাইটোসিস আর একটা বলেছে মিওসিস, তাই না? কোথায় সম্পন্ন হচ্ছে তাহলে সেখানে লিখবো, মাইটোসিসটা হয়ে যাবে দেহকোষ, তোমরা কিন্তু অবশ্যই বিষয়টা সাইডে পয়েন্ট করবে দিয়ে পূর্ণ বাক্যে লিখবে। মাইটোসিস হচ্ছে দেহকোষ, মিওসিস হয়ে যাবে জনন কোষ।
ক্লিয়ার? এরপরে বলেছে ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি আমরা জানি মাইটোসিসের ক্ষেত্রে সমবিভাজন ঘটে, মিওসিসের ক্ষেত্রে কিন্তু হ্রাস বিভাজন। তাহলে মাইটোসিস যেটা সেটা হয়ে যাবে সমবিভাজন, আর মিওসিস যেটা সেটা হয়ে যাবে হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। এবার বলেছে উৎপন্ন কোষের সংখ্যা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কি হয়, দেখো একটা কোষ থেকে কিন্তু সম আকৃতি সমগুণ সম্পন্ন দুটোই কোষ তৈরি হবে। এখানে কি হচ্ছে, একটা কোষ থেকে প্রথমে আগে হ্রাস বিভাজন হবে, দিয়ে সেখান থেকে কিন্তু সম আকৃতি সমবিভাজনের মাধ্যমে এরকম তৈরি হয়। তাহলে এখানে দুটো কোষ তৈরি হবে, এখানে তৈরি হয় 4টি কোষ। ক্লিয়ার তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মাইটোসিস এবং মিওসিসের কিন্তু পার্থক্য। তোমরা কিন্তু ব্র্যাকেট করে মানে বৈশিষ্ট্য বলে হেডিং করবে, আরেকটা পয়েন্ট করবে এদিকে, এই যে এখানে কিন্তু বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, দিয়ে তারপরে পার্থক্য কিন্তু লিখতে হবে, পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা লিখবে। জিনের 3টি বৈশিষ্ট্য লেখো। আমরা জানি জিনের বৈশিষ্ট্য কি না, আমাদের জীবদের গঠনগত কার্যগত একক অর্থাৎ বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এবং এই জিনের প্রধানত দুটো নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। জিন বলতে আমরা প্রধানত ডিএনএকে বোঝাচ্ছি, এবং আরএনএও রয়েছে। তো এর হচ্ছে ডিএনএ কাজ কি করে, বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে, আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। এবং জীবের মধ্যে কোনো একটা নতুন বৈশিষ্ট্য কিন্তু এই জিনের নিউক্লিওটাইডের চেঞ্জের মাধ্যমেই কিন্তু আমাদের আসে। কোষচক্র নিয়ন্ত্রণে G1S এবং M চেক পয়েন্টের ভূমিকা লেখো। দেখো G1S চেক পয়েন্ট এটা কোথায় রয়েছে, আর M চেক পয়েন্ট কোথায় রয়েছে। তাহলে G1S চেক পয়েন্ট কোথায় রয়েছে না, G1 এবং S এর মাঝখানে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত যে উৎসেচক প্রোটিন এগুলো তৈরি হয়েছে কিনা এগুলো চেক করবে। দ্বিতীয়ত দেখবে কিনা ডিএনএটা এসে অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনে যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো কিন্তু G1S চেক পয়েন্ট চেক করে দেখবে। এম চেক পয়েন্টের কাজ কি, এটা হচ্ছে মেটাফেজ থেকে অ্যানাফেজে যাবে কি যাবে না, অর্থাৎ প্রত্যেকটা আমরা জানি মেটাফেজ প্লেটে কি হয়, ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তল বরাবর সজ্জিত থাকে। অ্যানাফেজে যাওয়া মানে ক্রোমাটিডগুলো কি হবে, আলাদা হতে থাকে। তো ক্রোমাটিডগুলোকে দুটো মেরুর দিকে কে টানবে, নিশ্চয়ই হচ্ছে এখানে বেমতন্তু গঠিত হয়। তাহলে বেমতন্তুগুলো ক্রোমাটিডের সাথে ভালোভাবে যুক্ত হয়েছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করে হচ্ছে এম চেক পয়েন্ট। তাহলে এটা লিখে দিই, বেমতন্তু ক্রোমাটিডের সাথে যুক্ত হয়েছে কিনা, এটা কিন্তু চেক করে দেখে। G1S চেক পয়েন্টের কাজ কি, G1S চেক পয়েন্ট দেখে ডিএনএ প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন এনজাইম তৈরি হয়েছে কিনা, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে G1S হয়ে গেল, আর একটা হয়ে যাচ্ছে এম চেক পয়েন্ট। ভালো করে কিন্তু চেক পয়েন্টগুলো একবার কিন্তু দেখে নেবে। এরপরে দেখো চলে আসি আমরা, আচ্ছা পরের আমাদের স্কুল রয়েছে জলপাইগুড়ি। যেটা দেখো প্রথমে বলেছে অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে, এ এবং টি এর মধ্যে, আমরা জানি এ এবং টি এর মধ্যে কিন্তু দুটো হাইড্রোজেন বন্ধনে থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2, অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধন। পরের কোশ্চেন বলেছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায়, সিস্টার ক্রোমাটিড দুটো কিন্তু আলাদা হওয়া শুরু করে কিন্তু অ্যানাফেজ দশায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু অ্যানাফেজ। মাইটোসিস কোন দশায় বেম সম্পূর্ণ হয়, বেম গঠন সম্পূর্ণ হয় কিন্তু এখানে কিন্তু এই যে অ্যানাফেজ দশায় কিন্তু বেম গঠন কিন্তু সম্পূর্ণ হয়। ওই বেম গঠন সম্পূর্ণ হলে তবেই তো বেমতন্তু এখানে যুক্ত হয়ে যাবে এবং দুটোকে টানবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে অ্যানাফেজ। এবারে ডিএনএর সম্পূর্ণ নাম বলেছে, ডিএনএর সম্পূর্ণ নাম হয়ে যাচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হয়ে যাচ্ছে ডিএনএর পুরো নাম। ড্যাশ আকৃতির ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। আচ্ছা দেখো এইটা হয়ে যাবে যে আকৃতির যে ক্রোমোজোম তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রো এবং টেলো পরপর কিন্তু মনে রাখবে, এবং যে আকৃতির যেটা ক্রোমোজোম তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, বিসদৃশ্যটি লেখো। জাইগোট, পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট এবং রেণু। দেখো এখানে জাইগোটটা হয়ে যাচ্ছে 2n, পুংগ্যামেট যেটা সেটা n, স্ত্রীগ্যামেট যেটা সেটাও n, রেণু হয়ে যাচ্ছে n। তাহলে বিসদৃশ্য কি হয়ে যাবে, এই যে জাইগোট যেটা সেটা হয়ে যাবে অ্যান্সার, তাই না? আমরা জানি জাইগোট হচ্ছে 2n হয়, ডিপ্লয়েড হয়, বাকিগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট, রেণু এই তিনটেই কিন্তু হ্যাপ্লয়েড হবে।
এরপরে চলে আসি মাইটোসিস কোষ বিভাজন ও মিওসিস কোষ বিভাজনের দুটি পার্থক্য লেখো। দেখো এর আগের স্লাইডেই কিন্তু মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যটা করিয়েছি। তুমি কোনো একটি কোষকে বেমতন্তু গঠন ছাড়াই বিভাজিত হতে দেখলে এটি কি প্রকারের কোষ বিভাজন? আচ্ছা, ধরো কোনো একটা কোষে বিভাজন হবে, বেমতন্তু ছাড়াই কোষটা বিভাজিত হয়ে যাবে, নিশ্চয়ই আমরা সেটাকে বলতে পারি এটা হয়ে যাবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, তাই না? এরপরে দেখো এই প্রকার কোষ বিভাজন কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর জীবদেহের ক্ষেত্রে এই প্রকার কোষ বিভাজন কিন্তু দেখা যায়। নিম্ন শ্রেণীর জীবদেহে, যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখে নেব। একটা উদাহরণ কি হয়ে যাবে? অ্যামিবা। অ্যামিবার দেহে কিন্তু অ্যামাইটোসিস দেখা যায়, বা ব্যাকটেরিয়ার দেহেও কিন্তু এই অ্যামাইটোসিস কিন্তু দেখা যাবে। এর পরের কোশ্চেনে চলে আসি। দেখো বলেছে প্রাণী কোষের মাইটোসিস কোষ বা মেটাফেজের ছবি এখানে দিয়েছে, ভালো করে কিন্তু ছবি প্র্যাকটিস করবে। এটা ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো ছকের মাধ্যমে দেখাও। দেখবে আমরা আগেই কিন্তু একটা স্কুলে ছকের মাধ্যমে কিন্তু এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদান এটা কিন্তু করে নিয়েছি। এরপরে দেখো বলেছে কোষচক্র। কোষচক্র আমরা কাকে বলবো? না, একটা কোষ বিভাজন শুরু থেকে অপর একটা কোষ বিভাজন কোষ বিভাজন শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোষের মধ্যে যে ধারাবাহিক পরিবর্তনগুলো ঘটে তাকে আমরা বলবো কোষচক্র। হয়েছে। সাইনেপস এবং সাইনেপসিসের মধ্যে পার্থক্য। তাহলে দেখো সাইনেপস আর সাইনেপসিস, আর এদিকেরটা বলেছে সাইনেপস। সাইনেপস মানে দুটি নিউরনের সংযোগস্থল, দুটি নিউরনের সংযোগস্থল, এটা হয়ে যাচ্ছে সাইনেপস। আর সাইনেপসিস আমরা কাকে বলবো? যে পদ্ধতিতে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোটবদ্ধভাবে অবস্থান করে, আচ্ছা, এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোটবদ্ধভাবে অবস্থান করে, এটা আমরা পড়েছিলাম যে এটাকে বলা হয় বাইভ্যালেন্ট, বা এটাকে বলা হয় কিনা টেট্রাড। কারণ দেখো হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোটবদ্ধভাবে অবস্থান করছে, কটা ক্রোমাটিড রয়েছে? 1 2 3 4 আমরা দেখেছি। তাহলে বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলতে পারি বা টেট্রাড বলতে পারি। ক্লিয়ার তো? এবার বলেছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজের বৈশিষ্ট্য লেখো। আমরা দেখবে টেলোফেজের কিন্তু বৈশিষ্ট্য দেখেছি, আগেও লিখেছি কিন্তু, যে টেলোফেজে আমাদের কোষ বিভাজনের সব থেকে লাস্ট স্টেজ, সব থেকে শেষ দশাইটা। এখানে কি হয়? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার কিন্তু পুনরাবির্ভাব ঘটে। যে ক্রোমোজোমগুলো ছিল ওগুলো কি হয়ে যাবে? ওগুলো কিন্তু আবার কিন্তু নিউক্লিয় জালিকায় কিন্তু পরিণত হবে, দুটো পৃথক কোষ তৈরি হয়ে যাবে। এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু টেলোফেজের কিন্তু বৈশিষ্ট্য। ভালো করে কিন্তু এগুলো কিন্তু দেখবে। পরের কোশ্চেন দেখো, জেমো এনএন হাই স্কুল যেটা বলেছে কি, যে বৈশিষ্ট্যটি প্রোফেজ দশায় দেখা যায় না তা হলো, বলেছে নিউক্লিয় পর্দা, জল নিরুদন, স্পাইরালাইজেশন, অপত্য ক্রোমোজোমের গমন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি। দেখো এই যে জল নিরুদন, স্পাইরালাইজেশন, নিউক্লিয় পর্দার অবলুপ্তি, তিনটেই কিন্তু দেখা যায়। এই যে অপত্য ক্রোমোজোমের গমন, এইটা কিন্তু প্রোফেজে দেখা যায় না। এটা কোথায় দেখা যায় বলো তো? এটা দেখা যাচ্ছে অ্যানাফেজে। পরের কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি ডিএনএ শর্করায় অনুপস্থিত কিন্তু আরএনএ শর্করায় কিন্তু উপস্থিত রয়েছে? আরএনএতে রয়েছে, ডিএনএতে থাকে না। এটা কি হয়ে যাবে? থাইমিনের পরিবর্তে আচ্ছা এটা বলেছে না, শর্করা বলে দিয়েছে। আচ্ছা এটা কিন্তু দেখবে, আমার নিজের এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল। শর্করা যখন বলে দেবে এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। দেখবে আমরা ডিএনএর রাসায়নিক নাম, আমরা ডিএনএর পুরো নাম কি জানি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কথার অর্থ কি না, যদি অক্সিজেন বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ডিঅক্সি। তাহলে এখানে দেখো প্রদত্ত কোনটি ডিএনএ শর্করায় অনুপস্থিত কিন্তু আরএনএ শর্করা রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে অক্সিজেন। এটা কিন্তু অক্সিজেন অ্যান্সার হয়ে যাবে। মানুষের জনন কোষে বা গ্যামেটে অটোজোমের সংখ্যা, এটা কিন্তু আমরা একটু আগেই করেছি, জনন কোষে অটোজোমের সংখ্যা হয়ে যাবে 22টি। ক্রোমোজোমের যে অংশ থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয়, সেটা নিউক্লিওলাস সৃষ্টি হয়, এইটা একটু দেখে করে আর বলতে হবে, বুঝলে তো? পরের কোশ্চেনটা আমরা দেখো, বলছে মাইটোসিসের ফলে ডিম্বাণু উৎপন্ন হয়। মাইটোসিসের ফলে কি ডিম্বাণু উৎপন্ন হবে? আমরা জানি জনন মাতৃকোষ থেকে যদি কোনো একটা গ্যামেট তৈরি হয়, সেটা কিন্তু আমাদের মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু উৎপন্ন হবে। মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু উৎপন্ন হবে। এই যে বলেছে মাইটোসিসের ফলে বলেছে, তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, তাই না? এটা কিন্তু মিথ্যা। মিওসিসের ফলে জনন মাতৃকোষ থেকে কিন্তু ডিম্বাণু তৈরি হয়।
এবার বলছে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে না, দেখো একটা কোষ রয়েছে, এই যে একটা কোষ রয়েছে হয়েছে, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। এবার নিউক্লিয়াসে বলেছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস কথার অর্থ নিউক্লিয়াসের বিভাজন। তাহলে এখানে কি হয়েছে, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে এরকম অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ তৈরি হয়েছে। যদি এখানে সাইটোকাইনেসিস না ঘটে, অর্থাৎ কোষটা যদি বিভাজিত না হয়, তাহলে কি হবে না, মাল্টি নিউক্লিয়েটেড, অর্থাৎ একটা কোষের ভিতরে অসংখ্য নিউক্লিয়াস থাকবে, এটাকে বলা হয় সিনোসাইট। উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীদের ক্ষেত্রে বলা হয় সিনসাইটিয়াম। বোঝা গেছে, একটা হয়ে যায় মানে একটা টার্ম বলে, একটা হচ্ছে সিনোসাইট, সিনোসাইট, আর একটা হয়ে যাবে সিনসাইটিয়াম। ক্লিয়ার, এটা মনে রাখবে। এবার বলেছে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। এটা দেখো, এটা কিন্তু আমরা আগেও করেছি, প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। মিওসিসের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের ফলে একটা জীবের মধ্যে কিন্তু নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে এবং প্রকরণের কিন্তু সৃষ্টি হয়। একটি ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত পার্থক্য, এটা এই ছবি আঁকতে বলেছে, এটা কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট বলেছে কোষ বিভাজনের প্রদত্ত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। এটা কিন্তু আগেও কিন্তু করা হয়েছে, একটা হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন। এটা কিন্তু কোষ বিভাজনের বিভিন্ন যে মানে গুরুত্ব, এটা কিন্তু পড়বে, আগেও কিন্তু এটা করা হয়েছে। এরপর বলেছে কোষচক্রের চেক পয়েন্টের কাজ যদি বিঘ্নিত হয়। দেখো, কোষচক্রের যদি চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হয়, তার মানে কি বলছে, কোষচক্রটা ঠিকঠাক কাজ করতে পারছে না চেক পয়েন্টগুলো। তাহলে চেক পয়েন্ট যদি ঠিকঠাক কাজ না করতে পারে, দেখবে আমরা চেক পয়েন্টের কাজ কি না, ডিএনএতে যে কাজ আছে, এই জীবনে যে কাজগুলো হয় সেগুলো ঠিকঠাক দেখা, এসে যে কাজগুলো হয় সেগুলো ঠিকঠাক দেখা। তাহলে প্রত্যেকটার কাজগুলো ঠিকঠাক করে দেখা, তাহলে প্রত্যেকটার কাজ ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারবে না। ফলে একটা ডিএনএর মধ্যে কিন্তু অসঙ্গতি, অর্থাৎ জিনের মধ্যে কিন্তু অসঙ্গতি দেখা যাবে, হয়েছে। বা আমরা বলতে পারি একটা জিনের মধ্যে যেমন অসঙ্গতি দেখা যাচ্ছে, বা আমরা বলতে পারি কি না, একটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটবে, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হওয়ার ফলে জিনের মধ্যে নতুন মিউটেশন ঘটে যাবে, ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে কিন্তু। ক্লিয়ার, তাহলে এটা হয়ে গেল আমাদের চেক পয়েন্টের এটা কাজ। এর পরের কোশ্চেন দেখো, ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। দেখো, এটা কিন্তু একটু বলে দিচ্ছি, ইউক্রোমাটিন, এই যে এটা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে কিন্তু পার্থক্য এখানে বলেছে কি, রঞ্জিতকরণ। ইউক্রোমাটিন কি হয় না, খুব হচ্ছে মানে হালকাভাবেও পেঁচানো থাকে, ওই জন্য এ কি করে না, হালকা রং ধারণ করে। ইউক্রোমাটিন হালকা রং ধারণ করে, আর হেটেরোক্রোমাটিন কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে গাঢ় রং কিন্তু ধারণ করে। এরপর বলেছে কুণ্ডলীর প্রকৃতি, এটা কিন্তু কম কুণ্ডলী থাকে, আর এখানে কি থাকে, অধিক কুণ্ডলী দেখা যায়। অধিক কুণ্ডলী কিন্তু হেটেরোক্রোমাটিনে দেখা যায়। আর কি, ক্রসিং ওভারের অংশগ্রহণের পরিণাম। ক্রসিং ওভার হয়, আর এখানে কিন্তু ক্রসিং ওভার কিন্তু হবে না, হেটেরোক্রোমাটিনে কিন্তু ক্রসিং ওভার কিন্তু ঘটে না। ইন্টারফেজে বিভিন্ন দশায় কি কি ঘটনা ঘটে তা সারণীর মধ্যে দেখাও। এটা দেখো, করিয়ে দিচ্ছি। ইন্টারফেজ তাহলে এর 3টে ভাগ আমরা জানি, একটা হয়ে যাচ্ছে G1 S, আর একটা হয়ে যাচ্ছে G2। তাহলে এস এরটা আগে প্রথমে লিখি, আমরা জানি ডিএনএ প্রতিলিপিকরণ হয়, আর কি হবে এখানে এস ফেজে, হিস্টোন প্রোটিন সিনথেসিস, হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়েছে। G1 ফেজে কি হয়, ডিএনএ প্রতিলিপিকরণের জন্য ডিএনএ প্রতিলিপিকরণের জন্য কি হবে এখানে, আচ্ছা, ডিএনএ প্রতিলিপিকরণের জন্য প্রয়োজনীয় উৎসেচক প্রোটিন আরএনএ তৈরি হয়, এটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণের জন্য হয়। G2 ফেজে কি হবে, ক্রোমোজোমটা এম ফেজে যাবে কি যাবে না, সেই এম ফেজের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এখানে তৈরি হয়, অর্থাৎ মাইটোটিক ফেজের
প্রয়োজনীয় প্রোটিন উৎসেচক তৈরি হয়। ক্লিয়ার তো? মাইটোটিক ফেজের জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎসেচক তৈরি হবে কোথায়? আমাদের এই G2 ফেজে। তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো, এরপরে চলে আসবো আমাদের নেক্সট স্কুল যেটা রয়েছে কৃষ্ণনগর। এখানে দেখো প্রথমে বলেছি যে প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধার ঘটনা। এক্ষুনি দেখো এটা করিয়েছি, এটাকে বলা হয় সাইনেপসিস। ডিএনএ অণুর ক্ষেত্রে যেটি সত্য সেটি হলো, দেখো আমরা এখানে ডিএনএ যখন গঠন করি তখন কিন্তু একটা জিনিস পড়েছিলাম যে চারগফের সূত্র বা চারগফের রুল। সেটা কি হয়ে যাবে যে পিউরিন এবং পিরিমিডিনের সংখ্যা কিন্তু সমান হয়। তাহলে পিউরিন এবং পিরিমিডিনের সংখ্যা কি বলেছে এখানে দেখো, অ্যাডেনিন প্লাস গুয়ানিন এটা হচ্ছে পিউরিন, আর সাইটোসিন প্লাস থাইমিন এটা হয়ে যাচ্ছে পিরিমিডিন। তাহলে পিউরিন এবং পিরিমিডিনের সংখ্যা কিন্তু সমান হয়, এটাই কিন্তু চারগফের কিন্তু সূত্র। বিজ্ঞানী চারগফ কিন্তু এই সূত্রটা দিয়েছিলেন ডিএনএর ক্ষেত্রে, যে পিউরিনের পরিমাণ যা থাকবে ডিএনএতে পিরিমিডিনের পরিমাণ কিন্তু তার সমান হয়ে যাবে। এবারে দেখো একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64 বলেছে, তার জনন কোষে ক্রোমোজোম সংখ্যা। তাহলে দেখো দেহকোষ আমরা জানি, দেহকোষ মানে এটা হয়ে যাচ্ছে 2n, তাই তো? দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64। চেয়েছে কি জনন কোষ, জনন কোষে কি হয়ে যাবে n, তাহলে 64 2n = 64 বলেছে। 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত? 2 3 6, 2 দিয়ে 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 32। বোঝা গেল তো? এবার চলে আসি, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হতে পারে না, এটা কিন্তু সত্য হবে। সেন্ট্রোজোম বিভাজিত হওয়া মানে নিষ্ক্রিয় থাকার জন্য স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হতে পারে না। এবারে দেখো এখানে চলে আসবো যে অ্যাপোপ্টসিস এটা হচ্ছে পূর্ব নির্ধারিত কোষের মৃত্যু, কুইজেন দশা মানে সেটা হচ্ছে G0, আর চেক পয়েন্ট মানে শর্ত সাপেক্ষ কোষ চক্রের অগ্রগতি বন্ধ হওয়া। কিন্তু ক্লিয়ার? এরপরে দেখো এখানে বলেছে কোষ চক্রের কোষ বিভাজনের কোষ চক্রের গুরুত্ব। আমরা কিন্তু এর আগেও কিন্তু এটা কিন্তু করেছি, কোষ চক্রের গুরুত্ব একটু দেখে নেবে। আর এখানে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য এটাও কিন্তু করা হয়েছে। একটি প্রাণী কোষে মাইটোসিসের এখানে প্রোফেজ দশা চিত্র বলেছে, চিত্রটা কিন্তু একবার দেখে নেবে, বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। আর এখানে দেখো বলেছে ডিএনএ, জিন এবং ক্রোমোজোম পরস্পর কিভাবে সম্পর্কিত চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো আমাদের শরীরে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভেতরে যে পেঁচানো সূত্রাকার নালীগুলো অর্থাৎ নিউক্লিয় জালিকা, এগুলোই প্রথমে কিন্তু ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ আমাদের দেহের অর্থাৎ বৈশিষ্ট্য এবং আমাদের যে লিঙ্গ নির্ধারণ বৈশিষ্ট্য, উভয় বৈশিষ্ট্যই কি করে বহন করে হচ্ছে ক্রোমোজোম। এরপরে ক্রোমোজোমের ভেতরে থাকছে জিন, যেই জিন কি করে না আমাদের যে কোনো একটা বাহ্যিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, এবং জিনের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। তাহলে একটা ক্রোমোজোম আঁকতে হবে, ক্রোমোজোম থেকে একটা জিন আঁকবে, জিনের ভেতরে কিন্তু ডিএনএ থাকছে, এটা কিন্তু দেখাতে হবে। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। গঠনগত পার্থক্য বলেছে, আমরা জানি ডিএনএ কি হয়, এটা হচ্ছে দ্বিতন্ত্রী হয় এবং এটা হচ্ছে পেঁচানো হবে। আরএনএ হচ্ছে একতন্ত্রী রেখাকার হবে। আর গঠনগত পার্থক্য কি হবে? ডিএনএ এর ক্ষেত্রে আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে পিউরিন এবং পিরিমিডিন হিসেবে। আর আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে কিন্তু এখানে ইউরাসিল থাকে। সোজা, এটা আমরা জানি সবাই। এরপর বলছে প্রোফেজ এবং টেলোফেজের 3টি কাজের তুলনা করো, বিপরীত কাজে তুলনা করো, অর্থাৎ বিপরীত। দেখবে প্রোফেজে আমরা পড়েছিলাম নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, টেলোফেজে আবার ওটা ঘুরে আসে। প্রোফেজে কি হয়, নিউক্লিয়াসটা এটা কিন্তু বৃহৎ হতে থাকে, আর এখানে কি হয় ক্ষুদ্র হয়ে যায়। এখানে কিন্তু নিউক্লিয়াসটা কিন্তু আবার ইয়ে হয়ে যাবে, নিউক্লিয়াসের একটা এটা হয়ে গেল। আর কি না, এখানে হচ্ছে ক্রোমাটিন জালিকাগুলো থেকে ক্রোমোজোম তৈরি হয়, ওখানে কিন্তু ক্রোমোজোম থেকে আবার ক্রোমাটিন জালিকা তৈরি হওয়া শুরু করে। আর প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা, এটা দেখো এখন এতক্ষণ ধরে প্রত্যেকটা স্কুলেই কিন্তু আমরা দেখলাম যে মিওসিসের ভূমিকা কিনা, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভারের ফলে জীবের নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে, এবং জীবের নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটার জন্য কি হয়, জীবের দেহের মধ্যে অন্য বৈশিষ্ট্যের সাথে পার্থক্য দেখা যায়, যেটাকে আমরা কিন্তু প্রকরণ বলে থাকি। ক্লিয়ার? পরে চলে আসি, দেখো মিত্র ইনস্টিটিউট যেটা রয়েছে এখানে বলেছে, আচ্ছা দেখো প্রথম কোশ্চেন বলেছে কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার তার শেষ প্রান্তে থাকলে তাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার যদি সবার লাস্টে থাকে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। কোনো কোষচক্রে G0 দশায় যে কোষটি অবস্থান করে, দেখো এখানে 30 লেখা রয়েছে, এটা হচ্ছে G0 হয়ে যাবে। আমরা জানি স্নায়ু কোষ যেটা, সেটা হচ্ছে G0 দশায় কিন্তু অবস্থান করছে, ওই জন্য স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হতে পারে না। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে বলা হয় কাইনেটোকোর। তাহলে দেখলাম এখানে বলা হচ্ছে কাইনেটোকোর। এরপরে চলে আসবো মেরুদণ্ডী প্রাণীদের বৃদ্ধির সময় কোষ বিভাজন ঘটে। তাহলে দেখো বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে, এইটা বলেছে। তাহলে বৃদ্ধির সময় আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন কিন্তু বৃদ্ধিতে কিন্তু দেখা যায়, মাইটোসিস কোষ বিভাজন কিন্তু বৃদ্ধিতে কিন্তু ঘটে থাকে।
আরএনএতে ইউরাসিল ক্ষারকটি থাকে, আমরা ডিএনএ এবং আরএনএ পড়েছিলাম, আরএনএতে কিন্তু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, যেটা হয়ে যাবে সত্য। তাহলে আরএনএতে ইউরাসিল থাকবে এবং থাইমিনের পরিবর্তে কিন্তু এটা থাকে। 4টি বিষয় এর মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, সেটা খুঁজতে বলেছে। দেখো সাইনেপসিস, মিওসিস, কায়েজমা, ক্রসিং ওভার। এই যে মিওসিস কোষ বিভাজন, যেটা এই মিওসিস কোষ বিভাজনে কিন্তু সাইনেপসিসও দেখা যায়, কায়েজমাও দেখা যায় এবং ক্রসিং ওভারও দেখা যায়। তাহলে মিওসিস হয়ে যাবে একটা বিষয় যার মধ্যেই 3টে বিষয় কিন্তু মিওসিসের মধ্যেই পড়ছে। এরপরে চলে আসবো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার 2টি বৈশিষ্ট্য। আমরা ভালো করে জানি অ্যানাফেজ দশায় কি হয়, ক্রোমাটিডগুলো ক্রোমোজোমের 2 মেরুর দিকে কিন্তু চলন দেখা যায়, এটা হবে। আর বেমতন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে কিন্তু যুক্ত হবে, ক্রোমোজোমীয় চলন হয়ে যাবে এবং বেমতন্তু যুক্ত হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাস বিভাজন বলা হয়, এটা আমরা দেখেছি। দেখবে এরকম একটা কোষ রয়েছে 2n যুক্ত কোষ, এখান থেকে কি হয়ে যাবে n হয়ে যাবে, এখান থেকে কিন্তু আরও দুটো করে সমবিভাজন হয়ে যাবে n, অর্থাৎ এই কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, মাতৃকোষের অর্ধক ক্রোমোজোম সমন্বিত দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। প্রথমে দুটো হবে, দিয়ে আরও কোষ বিভাজনের মাধ্যমে অর্থাৎ মিওসিস 2 এর মাধ্যমে কি হচ্ছে না 4টে কোষ তৈরি হয়। তাহলে টোটাল মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে অর্ধেক ক্রোমোজোম সমন্বিত 4টে কোষ তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় হ্রাস বিভাজন। উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু কিভাবে গঠিত হয়, আগেও কিন্তু এই কোশ্চেনটা করিয়েছি, যে বেমতন্তু গঠনের মাধ্যমে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজন কিন্তু ঘটে থাকে, এটা দেখে নেবে একবার। এরপরে দেখো বলেছে এটা, আচ্ছা পরের ইয়েতে দেখি যে দেখো এখানে মানব আদর্শ নিউরন, আচ্ছা এটা কিন্তু আমাদের আগের চ্যাপ্টারে, এটা তো আমাদের দরকার নেই। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু প্র্যাকটিস করবে একটু ভালো করে। এরপর বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে। আমরা দেখেছি একটা কোষের ভেতরে প্রথমে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হবে, তারপরে পুরো কোষটা সাইটোপ্লাজম সহ ডাম্বেল আকৃতির হবে এবং মাঝখানে ক্লিভেজ হয়ে করে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হবে, অ্যামাইটোসিস দেখা যায়। কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি কি সমস্যা হয়। কোষচক্র যদি নিয়ন্ত্রিত নষ্ট হয়ে যায়, কোষচক্র নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ চেক পয়েন্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটবে, টিউমার সৃষ্টি হবে, টিউমার ম্যালিগনেন্ট হয়ে গেলে ক্যান্সার সৃষ্টি হবে। এগুলো কিন্তু আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। প্রদত্ত বিষয়ের উপর ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য, এটা কিন্তু আগে করিয়ে দিয়েছি, দেখবে একবার। আর কোষ বিভাজনের 2টি তাৎপর্য, দুটো কোশ্চেনই কিন্তু আগে কিন্তু লেখা হয়েছে। এরপরে চলে আসবো দেখো পরের কোশ্চেনে, পরের স্কুল নোনা হাই স্কুল বলেছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলোকে স্পষ্টভাবে দেখা যায়। দেখো মেটাফেজ যে দশা, মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলোকে সুস্পষ্টভাবে দেখা যায়। দ্বিতীয় বলেছে স্বাভাবিক পুরুষ দেহে ক্রোমোজোমের সংযুক্তি, পুরুষ দেহ বলেছে, তার মানে নিশ্চয়ই এক্স ওয়াই খুঁজতে হবে। দেখো এখানে এক্স ওয়াই রয়েছে, এখানে এক্স ওয়াই রয়েছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এরপর বলেছে ক্রোমোজোমের সংযুক্তিটা কিরকম হবে। না দেখো আমাদের টোটাল থাকে, মানব দেহে ক্রোমোজোম থাকে 46, এই 46-এর মধ্যে 44টা হয়ে যাবে অটোজোম আর দুটো হয়ে যায় সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো এখানে 44টা অটোজোম বলেছে আর এক্স ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাহলে মানব দেহে স্বাভাবিক পুরুষের কিন্তু ক্রোমোজোম সংখ্যা এটা হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনকালে দুটো সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের যদি বিনিময় ঘটে তাকে বলা হয় ক্রসিং ওভার। আরও একটা এখানে একটা স্পেসিফিক টার্ম বলতে হতো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, কিন্তু ক্লিয়ার। এরপরে দেখো বলে মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, এটা জানি টেলোফেজ দশায়, টেলোফেজ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব কিন্তু ঘটে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেজ দশায় কিন্তু নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। পরের বলেছে অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, হ্যাঁ জানি অটোজোম কি করে না দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে, আর সেক্স ক্রোমোজোম কি হয় লিঙ্গ নির্ধারণে কিন্তু সাহায্য করে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে সত্য। এবারে চলে আসবো, দেখো এখানে বলেছে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত কায়াজমা, মিওসিস, ক্রসিং ওভার, পুনঃসংযোজন। এই যে মিওসিসের মধ্যে, মিওসিস কোষ বিভাজনের মধ্যে কিন্তু বাকি সমস্ত ঘটনাগুলো, এই 3টে ঘটনা কিন্তু মিওসিসের মধ্যে কিন্তু দেখা যায় হচ্ছে। এবার চলে আসবে নিচের প্রশ্নের উত্তর 2-3টি বাক্য। কোষ বিভাজনের 2টি তাৎপর্য, যেটা আমরা কিন্তু করেছি আগে, যে আমাদের দেহের ক্ষয়পূরণে সাহায্য করে, প্রকরণে সাহায্য করে, নতুন বৈশিষ্ট্য আগমনের জন্য সাহায্য করে, এটা হয়ে গেল। মাইটোসিস কোষ বিভাজন, তোমাকে কিন্তু এখানে দেখো মাইটোসিস বা মিওসিস চাইনি, তাই দুটো কিন্তু লেখা যাবে। এবার মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এবং এই বিভাজনে একটি মাত্র উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি এটা কোথায় ঘটে, দেহকোষে, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখানে উৎপন্ন কোষের সংখ্যা কত, এখানে উৎপন্ন কোষের সংখ্যা হচ্ছে 2। মিওসিসের ক্ষেত্রে 4টে হয় এবং এটা তৈরি হয় কোথায়, মিওসিস কোষ বিভাজন জনন কোষে কিন্তু ঘটে থাকে।
এবারে দেখো এখানে বলেছে মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো, ভালো করে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ছবিগুলো রাখছি না। ডিএনএ এবং আরএনএ এর একটি করে কাজ লেখো। দেখো ডিএনএ কি করে, আমাদের জীবের যে বৈশিষ্ট্যাবলী অংশ বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে এবং মাতা পিতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে বহন করে নিয়েছে। আর আরএনএ এর প্রধান কাজ হচ্ছে কিনা প্রোটিন তৈরি করা। ক্লিয়ার? মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার দুটো বৈশিষ্ট্য। অ্যানাফেজ দশায় আমরা জানি ক্রোমোজোমীয় চলন দেখা যায় VJLI এরকম। আর কি দেখা যায় না, এখানে হচ্ছে ক্রোমোজোমের সাথে অর্থাৎ সেন্ট্রোমিয়ার যেটা সেটাও কিন্তু ডুপ্লিকেশন হয়ে যায় এবং যে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে, ক্রোমাটিডগুলো পরবর্তীকালে কিন্তু একটা পৃথক ক্রোমোজোমের আকার কিন্তু ধারণ করে, মানে ক্রোমোজোম রূপে ওরা কিন্তু তখন কাজ করে। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট বলেছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা জানি, ভেদ বা প্রকরণের সৃষ্টি করে, গ্যামেট সৃষ্টিতে সাহায্য করে, বংশগতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। এটা হয়ে যাচ্ছে মিওসিসের গুরুত্ব। এবার বলেছে কোষ চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি উপাদান সংশ্লেষিত হয়। দেখো ইন্টারফেজ বলেছে মানে তোমাকে G1 S G2 এই তিনটে দশা লিখতে হবে এবং দশায় কি কি তৈরি হয় সেগুলো। এটাই আমরা জানি প্রোটিন উৎসেচক এগুলো তৈরি হবে, এখানে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ প্রতিলিপিকরণ। আর G2 কি হয়ে যাবে না, এম ফেজের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং উৎসেচক এগুলো কিন্তু এখানে কিন্তু তৈরি হয়। আর এখানে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা কিন্তু আগেই বলে দিয়েছি। তাহলে এরপরে আর আছে না, আমাদের কিন্তু দেখো ক্লাস 10-এ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করে নিলাম। যদি কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর পরীক্ষার জন্য তোমরা কিন্তু নিজেরা বাড়িতে প্রিপেয়ার হতে থাকো, ভালো করে পড়াশোনা করো। যেভাবে কোশ্চেন ব্যাংক রয়েছে তোমরা তো প্র্যাকটিস করছোই, এর সাথে সাথে বইটাও কিন্তু ভালো করে রিভাইজ দিতে হবে এবং সাথে সাথে আমরা কিন্তু ছবিগুলো প্র্যাকটিস করবো, যেগুলো বারবার ধরে আসছে সেই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করব এবং ছবি আমরা কিন্তু 2 নাম্বার থেকেই দেওয়া শুরু করবো। দেখবে কোথাও হয়তো আমাদেরকে উদাহরণ চাইনি কিন্তু তারপরেও আমরা কিন্তু সেখানে উদাহরণ দেবো বা বৈশিষ্ট্যতা কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা বলে দিলাম। বড় কোশ্চেনগুলো তো এত ডিটেলসে ধরো এখানে তো লেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা পুরো আলোচনা করেছি। বড় কোশ্চেনগুলো কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। ভালো করে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার জন্য নিজেরা রেডি হও। চলো দেখা হচ্ছে এরপরে তোমাদের সাথে অন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে, নতুন জিনিস নিয়ে। টাটা।